হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজন আমাদের ক্লাসে ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন। সো সবাই একটু আমাকে কমেন্ট করে দিবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের ক্লাসটাতে জয়েন করেছেন। আচ্ছা, হ্যাঁ, এটা ক্লাস 7-এর ক্লাস, ঠিক আছে। এটা সপ্তম শ্রেণী, ক্লাস 7-এর ক্লাস। আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণী বিজ্ঞান, আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর কোষ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। উদ্ভিদ ও প্রাণীর কোষ নিয়ে আসলে আমরা আজকে ক্লাসটাতে আলোচনা করব। জি, এটা সায়েন্সের ক্লাস। রায়াত, রাফেজ, ইয়েস। আচ্ছা, সায়েন্সের ক্লাস, ইয়েস ভাইয়া। আচ্ছা, সো সবাই আশা করি ভালো আছেন। আমার নাম জাকি আহমেদ, আমি টেনমির স্কুলের সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর। আর আপনারা, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে জয়েন করছেন। ফাইজা, সুরায়া, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। ময়মনসিংহ থেকে জয়েন করেছে সুরায়া, তারপর হচ্ছে রায়াত, রাফিজ জয়েন করেছেন। থ্যাংক ইউ রায়াত জয়েন করার জন্য। সামিয়া জয়েন করেছেন। তারপর আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, তাইলে আসলে আমি সবার নামটা দেখতে পারবো বা পড়তে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। ভাই, অ্যাপে ক্লাস নাই কেন? আমি পেইড ব্যাচের। অ্যাপে এটা তো ফ্রি ক্লাস, সো এটা হচ্ছে অ্যাপে বুক করলে শুধুমাত্র আপনারা অ্যাপে করতে পারবেন, আদারওয়াইজ অ্যাপে আসবে না। এটা হচ্ছে আমরা অলরেডি পেইড ব্যাচে পড়িয়েছি, সেটাকে আসলে আমরা এখানে আবারও পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ইয়েস, ক্লাস 7। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের সপ্তম শ্রেণী উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়ের উপরে একটা ক্লাস। সো আমরা একটা ক্লাসে এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ সলভ করার চেষ্টা করব। সামিয়া বলছে সে হবিগঞ্জ থেকে, আঞ্জুম বলছে নোয়াখালী থেকে। তারপর বাকিরা সবাই একটু আমরা কমেন্ট করে দিব যে আমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছি। ফেনী থেকে জয়েন করেছে আইগোর। আচ্ছা, তারপর হচ্ছে এমডি আঞ্জুম ফ্রম নোয়াখালী। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে একজন জয়েন করেছে, ফোন নাম্বার দেওয়া, তো আসলে আমরা নামটা দেখতে পাচ্ছি না। আইডি নাম্বার 194779। ওকে, আচ্ছা, তো সবাই একটু কমেন্ট করে দিবেন যে আপনারা আসলে কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটাতে জয়েন করেছেন। আমরা সপ্তম শ্রেণীর সায়েন্সের ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফরিদপুর থেকে। আচ্ছা, আমার বাসার পাশে, আমার বাসা যশোরে। আচ্ছা, ইয়ানুর জয়েন করেছেন ফরিদপুর থেকে। সো ইয়ানুর, থ্যাংক ইউ জয়েন করার জন্য। নোয়াখালী থেকে আঞ্জুম জয়েন করেছেন। ফারহান, আই এম ফ্রম টাঙ্গাইল। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা ক্লাসটা শুরু করতে পারি? সবাই কি রেডি আছেন? আচ্ছা, ফারহান ইস্তিয়াক হচ্ছে গিয়ে টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। সো সবাই যদি রেডি থাকেন তাহলে কি আমরা ক্লাসটা শুরু করতে পারি? সবাই, আমরা কি তাহলে ক্লাসটা শুরু করে দিব? সবাই আশা করি চলে এসেছেন। 8:30-এ আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। ফাতেমা বগুড়া থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ ফাতেমা বগুড়া থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, আঞ্জুম আমাদের মুখস্থ হয়ে গেছে, আপনি নোয়াখালী থেকে জয়েন করেছেন। আচ্ছা, সো আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করেন যে আপনারা রেডি কিনা ক্লাসটা করার জন্য।
আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঠিক আছে। আর আপনাদের ক্লাস দিতে আসলে আমি আরও ভালো হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা। তো ওকে, ইয়েস, কুষ্টিয়া থেকে। আচ্ছা, আমার বাসার পাশের এলাকা না, কুষ্টিয়া যশোরের পাশে। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে চলেন আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন পড়ানো শুরু করে দিই। আজকে ক্লাসে আমরা 30টা এমসিকিউ প্র্যাকটিস করব এবং এই 30টা এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে আসলে আমরা পুরা ক্লাসে চেষ্টা করব পুরা টপিকটাকে আসলে বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো তার আগে আমরা আমাদের অনলাইন ব্যাচে বিভিন্ন সাবজেক্ট আসলে কিভাবে পড়াই। সো এখানে দেখা যাবে আপনাদের চ্যাপ্টার 1-এ আপনি যদি ফ্রি ক্লাসের সিরিজে অংশগ্রহণ করেন, দেখবেন চ্যাপ্টার 1-এর পরে আসলে একটাই ক্লাস আছে, তাই না? একটাই আসলে ক্লাস হচ্ছে। অন্যদিকে আমাদের পেইড ব্যাচে কিন্তু আসলে এই সেম চ্যাপ্টার 1-এর পরে 1 2 3 4 5 6টা ক্লাস, লাস্টে আবার কোশ্চেন অ্যান্সার পর্বও থাকে একটা। হ্যাঁ, এটা আলাদা একটা ক্লাস যেখানে আসলে আপনি সরাসরি আপনার টিচারকে মাইক অন করে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। সো দেখেন, একটা চ্যাপ্টারের পরে কিন্তু 6টি ক্লাস হবে এবং বিজ্ঞানের ক্ষেত্রেও আসলে তাই। যেমন হচ্ছে আপনারা অধ্যায় 1-এর পরে 2টা ক্লাস হবে, তারপর 2-এর পরে 2টি ক্লাস হবে, তারপর আবার একটা কিউএনএ সেশনও হবে, যাতে আসলে আপনাদের সমস্ত ধরনের প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আপনার মাথায় আসতে পারে সব যেন আপনি আপনার শিক্ষককে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। ওকে, সো আসলে আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়াই, বাট আমাদের ফ্রি ক্লাসে আসলে যেহেতু আপনাদের সারা সপ্তাহ ক্লাস নেওয়ার সুযোগ নেই, সপ্তাহে মাত্র একটা দিনই সুযোগ আছে, কারণ আমরা সারা সপ্তাহ রবি থেকে বৃহস্পতি প্রতিদিন আমাদের পেইড ব্যাচে ক্লাস নিই 2টা করে, ঠিক আছে। তো সপ্তাহে কয়টা ক্লাস? 6 দুগুণে বা 5 দুগুণে 10টা ক্লাস, ঠিক আছে। তো 10টা ক্লাস প্রতি সপ্তাহে হয়, বা 8টা থেকে 10টা এরকম ক্লাস হয়, মাঝে মাঝে হয়তো কিছু কিছু দিন একটা হয়। সো 8টা থেকে 10টা ক্লাস হয় প্রতিটি সপ্তাহে, আপনাদের প্রয়োজনের উপর বিবেচনা করে আসলে নেওয়া হয়। 6টি সাবজেক্ট পড়ানো হয় এখানে, সমস্ত সাবজেক্টই আসলে পড়ানো হয়। আপনাদের যত সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপর হচ্ছে আপনার আইসিটি, তারপরে হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 6টি সাবজেক্টই পড়ানো হয়। সো আপনারা যদি কেউ ভর্তি হইতে চান আমাদের অনলাইন ব্যাচে আজকে ক্লাস করার পরে, তাহলে আপনারা কি করতে পারবেন? তাহলে আসলে আপনারা শুধু 16910 নাম্বারটা লিখে রাখতে পারেন। এই নাম্বারটাতে জাস্ট একবার কল দিলেই হবে, এই নাম্বারটাতে জাস্ট একবার কল দিলেই হবে, আপনাকে ওরা ভর্তি করতে সাহায্য করবে, ঠিক আছে। আপনি চাইলে 1 মাস ভর্তি হয়েও দেখতে পারেন, যে সারা বছরের জন্য ভর্তি হওয়ার দরকার নেই, জাস্ট 1 মাস ভর্তি হয়েও দেখতে পারেন যে কেমন আমরা পড়িয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমাদের অনলাইন ব্যাচে আপনারা যদি বুক করতে চান, ঠিক আছে, যে আপনি আরও ফ্রি ক্লাস আসলে করতে চান, সেক্ষেত্রে প্রতি সপ্তাহের শনিবারে কিন্তু আমাদের ফ্রি ক্লাস হয়। তো আপনি চাইলে আমাদের অনলাইন ব্যাচে যে আসলে কি করতে পারবেন, বুক করতে পারবেন ক্লাসগুলো, ঠিক আছে। আবার বুক করুন অপশন থাকবে, তো আপনি আবারও আসলে বুক করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি এক্সাম দিতে পারবেন। আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসের পর আপনি চাইলে আলাদা করে এক্সামও দিতে পারবেন, যে আচ্ছা আপনার ক্লাসটা কেমন হলো, ঠিক আছে, এটা চেক করার জন্য। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের স্লাইড, যেখানে আসলে আমরা শুরুতে প্রতিটা অধ্যায়ে সেই অধ্যায়ের প্রতিটা আলাদা আলাদা টপিক, যেমন উদ্ভিদ কোষের বর্ণনা, কোষের অঙ্গাণুগুলোর পরিচয়, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য কাজ, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ, যোজক টিস্যুর স্নায়ু টিস্যু, এই প্রত্যেকটা থেকে কোনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কোনটা এমসিকিউ এর জন্য, কোনটা এক কথায় প্রকাশের জন্য, কোনটা রচনামূলক প্রশ্নের জন্য, কোনটার জন্য আসলে কোনটা গুরুত্বপূর্ণ, এটা আসলে আমরা ইন ডিটেলস আপনাদেরকে এভাবে স্টার আকারে দিয়ে দিই, যাতে আসলে আপনাদের সাজেশনটা বুঝতে অনেক ইজি হয়, যাতে আসলে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কিভাবে আসলে কোন টপিকটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে কোন প্রশ্নের জন্য, ঠিক আছে। সো এটা আপনাদের জন্য আজকে আমরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কেউ যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, আমি 1 মিনিট রেখে দিলাম। কেউ যদি এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিতে চান আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে বললেন যে ভাইয়া হয়ে গেছে, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে বলে দিন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া শেষ সবাই? সবার স্ক্রিনশট নেওয়া শেষ? ওকে, ডান, রাইট। ওকে, মিফতাহুল জান্নাত বলছে ভাইয়া ডান, থ্যাংক ইউ মিফতাহুল। আচ্ছা,
ডান স্যার? ওকে, ঠিক আছে স্যার, তাহলে চলেন আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনাগুলো। সো এটা আমাদের অনলাইন ব্যাচে আসলে আমরা এইভাবে টপিকগুলোকে ভাগ করে থাকি, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা একদম এমসিকিউতে চলে যাই। প্রথম এমসিকিউ বলছে উদ্ভিদ কোষের প্রধান দুটি অংশ কি কি? কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, নিউক্লিয়াস ও কোষ গহ্বর, প্লাজমা পর্দা ও সেন্ট্রিওল। ঠিক আছে, আমি আপনাদেরকে পোল দিব, আপনারা দেখি পারেন কিনা। আমি আপনাদেরকে পোল দিচ্ছি, আপনাদের কাছে পোল যাবে, সো আপনারা দেখতে পারবেন যে আসলে ডান। ওকে, সবার ডান। আমি আপনাদের কাছে পোলও দিয়ে দিয়েছি, সো আপনাদের কাছে পোলে অপশন চলে যাবে যে কোনটা আসলে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, না আপনারা পোলে চুজ করতে পারবেন কোনটা আসলে সঠিক অ্যান্সার। দেন আমি আসলে আপনাদেরকে ব্যাখ্যা করে দিব যে আসলে কোনটা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে কোষ প্রাচীর ও প্লাটোপ্লাজম। ঠিক আছে, এ আপনাদের কাছে পোল চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো সঠিক অ্যান্সার হচ্ছে কোষ প্রাচীর এবং প্লাটোপ্লাজম। সবসময় মনে রাখবেন উদ্ভিদ কোষের জন্য কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ঠিক আছে, উদ্ভিদ কোষের জন্য কোষ প্রাচীর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন উদ্ভিদ কোষের জন্য কোষ প্রাচীর কেন এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে, হ্যাঁ সবাই তো শব্দ শুনতে পাচ্ছে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন না? সবাই আমার কথা শুনতে পাওয়ার কথা। উদ্ভিদ কোষের জন্য কোষ প্রাচীর এই কারণেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখেন উদ্ভিদ অনেক শক্ত হয় না, হার্ড হয়, রাইট? এই যে শক্ত করার কারণটা কি? কারণ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরটা আসলে অনেক শক্ত, উদ্ভিদের কোষ প্রাচীরটা অনেক সুগঠিত। এই জন্য উদ্ভিদ কোষের জন্য উদ্ভিদ কোষের কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার পাশাপাশি প্লাটোপ্লাজমও একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোষের জন্য। আচ্ছা, কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষের সঙ্গীকে রক্ষা করা না, কোষের আকার বৃদ্ধি করা, কোষের বিভাজন ঘটানো, কোষের খাদ্য প্রস্তুত করা। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান কাজ কি? একটা যদি কোষ প্রাচীর থাকে তার প্রধান কাজ আসলে কি হবে? এটাও আমরা আপনাদের কাছে পোল দিচ্ছি। আচ্ছা, এটার অ্যান্সার হবে কোষের আকার আসলে বৃদ্ধি করে আস্তে আস্তে। ইংলিশ ভার্সনের আচ্ছা, সো আপনাদের কাছে পোল চলে যাবে এখনই, আপনারা সঠিক অ্যান্সারটা চুজ করতে পারবেন। আচ্ছা, সো কোষ প্রাচীর হচ্ছে কোষের আকার ঠিক রাখে, শুধু বৃদ্ধি করা না, আসলে কোষের আকার আসলে রক্ষা করে, আমরা বলতে পারি বৃদ্ধি করে, তার পাশাপাশি আসলে রক্ষা করে। ঠিক আছে, কোষের আকার আসলে রক্ষা করাটা এর একটা এক্সট্রা মানে মেন কাজ, আসলে কোষের আকারটাকে রক্ষা করা। ঠিক আছে, কোষের সঙ্গীকে রক্ষা করা না, কোষের আকারটাকে রক্ষা করাটা, এবং রক্ষা করার পাশাপাশি বৃদ্ধিও করেও, এই দুইটাই আসলে কোষ প্রাচীরের মূলত কাজ, কোষের আকারটাকে বৃদ্ধি করা এবং রক্ষা করা। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষের আকারকে রক্ষা করা। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান কাজ কোষের আকারকে রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা যদি যাই প্লাটোপ্লাজমের পানির পরিমাণ আসলে কত? একটা প্লাটোপ্লাজমের মধ্যে পানি আসলে কত শতাংশ থাকে? সো আমরা জানি যে একটা কোষ থাকে, কোষের মধ্যে আমার প্লাটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, প্লাটোপ্লাজম থাকে। সো এর মধ্যে আসলে পানিই থাকে অনেক বেশি, বুঝছেন? যেমন আমরা বলি না মানুষের শরীরে 70% পানি। এখন এই পানিটা থাকে কোথায়? এই পানিটা কিন্তু থাকে মানুষের শরীরে কত শতাংশ পানি আছে? 70% পানি দিয়ে তৈরি, তাই না? আমরা নর্মালি মাঝে মাঝে বলতে শুনবেন যে পানিটা আসলে কোথায় থাকে। সো পানি, মানুষ তো কোষ দিয়ে তৈরি, তাই না? মানুষ কোষ দিয়ে তৈরি। এখন মানুষের শরীরে যদি 70% পানি থাকে, স্বাভাবিকভাবে কোষের মধ্যেও অনেক পানি, তাই না? মানে না হলে কোষের মধ্যে পানিটা আসবে কোথায়? বা মানুষের শরীরে আসলে পানিটা আসবে কোথায়? বাংলা ঠিক বুঝেন না? আচ্ছা, ইংলিশ ভার্সন না? আচ্ছা, আমাদের ইংলিশ ভার্সনে কোনো ক্লাস নাই আপাতত, আমাদের সমস্ত ক্লাসে আসলে আপাতত বাংলা ভার্সনের জন্য। ঠিক আছে, আচ্ছা, সো মানুষের প্লাটোপ্লাজমে পানির পরিমাণ কত শতাংশ থাকে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি আপনাদেরকে পোল দিয়ে দিব এখনই, বাট আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। ঠিক আছে,
প্রচুর পরিমাণে পানি থাকে এবং 70% পানি থাকে সাধারণত মানুষের শরীরে, ঠিক আছে? ওকে, সো মানুষের শরীরে সাধারণত 70% পানি থাকে, 70% পানি থাকে, রাইট? ওকে, সো এই পানিটা আসলে আমরা পাই কোথা থেকে বলেন তো? এই পানিটা আমরা পাই খাদ্য থেকে। আপনি দেখছেন পোল চলে যাবে, পোল নিয়ে আসলে ইয়া করার দরকার নেই। সো এটা আসলে হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, 67, ওকে। সো 57 না, 67, সো 70% পানি থাকে এবং এই পানিটা আসলে থাকে মূলত আমাদের দেহের কোষের মধ্যে। এবং এই পানিটা আসলে আমরা কোথা থেকে পাই? এই পানিটা আসলে আমরা পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো থেকে। সো আমরা পানি খাই কিছুটা, আবার আমরা খাদ্য থেকেও পানি খাই, তাই না? মানে আমাদের প্রতিটা খাবারই কিন্তু এর মধ্যে কিছু না কিছু পানি থাকে। সো আমাদের দেহটা আসলে এইখান থেকে পানি পাই এবং মানুষের শরীরে নর্মালি সাধারণত 70% পানি থাকে এবং কোষের প্লাটোপ্লাজমের মধ্যে পানির পরিমাণ থাকে একটু 5-এর জায়গায় 6 হবে, 6 না, আপনার 67 থেকে 90% আসলে পানি আমাদের কোষের মধ্যে থাকে। সো আপনাদের যারা 3 নাম্বার দিয়েছেন তাদের কাছে আসলে সঠিকটা অ্যান্সারটা চলে গিয়েছে। আচ্ছা, তারপর সাইটোপ্লাজমে কি ধরনের অঙ্গাণু পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো সাইটোপ্লাজম কোষের একটা অঙ্গাণু। এর মধ্যে আসলে বা কোষের যে সাইটোপ্লাজম অংশটা থাকে এটার মধ্যে আসলে কি কি ধরনের অঙ্গাণু পাওয়া যায়? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গিলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো সব কি বলেন তো? এই সবগুলো আসলে আমাদের কোষের ভিতরে থাকে, ঠিক আছে? আমাদের যদি একটা কোষ থাকে, এই কোষের ভিতরে প্লাস্টিড হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষের মধ্যে থাকে আর কি, ঠিক আছে? তো একটা কোষ যদি থাকে, আচ্ছা উদ্ভিদ কোষ তো এরকম হয় না, উদ্ভিদ কোষ আপনার একটু চার কোণাটায় হয়, হ্যাঁ। ওকে, সো আমাদের উদ্ভিদ কোষের মধ্যে আসলে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, এই ধরনের যে অঙ্গাণুগুলো আছে এই ধরনের অঙ্গাণুগুলো আসলে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে রাইবোজোম, মানে কোনটা থাকে আমি এটা বলি নাই। সো মানে প্লাস্টিডটা আসলে উদ্ভিদ কোষের মধ্যে থাকে। এখন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গিলজি বডি, সাইটোপ্লাজমে কি কি থাকে বা নিউক্লিয়াস, রাইবোজোম, সেন্টিওল, রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড, কোনটা থাকে এটা আমি জানি না, ঠিক আছে? কোনটা থাকে এটা আমি জানি না, বাট আপনারা এটা অ্যান্সারটা বলবেন। ডেফিনেটলি আমি বলবো না, বাট আমি বলে দিচ্ছি আর কি যে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিডটা থাকে। প্লাস্টিড কোথায় কোথায় আছে? প্লাস্টিড দেখবেন সবগুলোতেই থাকে, রাইট? সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিড থাকে। আমাদের অ্যান্সার হবে আসলে ডি, ঠিক আছে? আমাদের অ্যান্সার হবে ডি, যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গিলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, এই সবগুলোই আসলে কোথায় থাকে? এই সবগুলোই আসলে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে থাকে, ঠিক আছে? সবগুলো আসলে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এ না, ডি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি যাই, কোষ গহ্বরের কাজ কি? কোষের বিভাজন ঘটানো, কোষের আকার নিয়ন্ত্রণ করা, কোষ রস প্রস্তুত করা, নিউক্লিয়াসকে রক্ষা করা। কোষ গহ্বরের কাজ কি? সো আমরা একটু পোলে দিই, দেখি আপনারা 5 নাম্বার এমসিকিউ। আচ্ছা, আমরা চারটা তো আমরা দেইনি, 5 নাম্বারটা আমরা দিব, রাইট? 5 নাম্বারটা আমরা দিব, সমস্যা নেই, 5 নাম্বারটা। ওকে, ঠিক আছে? সো পোল আমাদের কাছে চলে যাবে। সো কোষ গহ্বর আসলে কি, এটা আসলে আমাদের জন্য বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ। কোষ গহ্বর বলতে কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে, কোষ গহ্বর বলতে এটা যদি আমার কোষ হয়, এটা যদি আমার নিউক্লিয়াস হয়, সো কোষের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে এটাকে আমরা বলছি কোষ গহ্বর, ঠিক আছে? কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি কোষের গহ্বর, ঠিক আছে? আচ্ছা, সো এই কোষ গহ্বরের একটা অন্যতম কাজ হচ্ছে সে কি করে? সে কোষ রসকে প্রস্তুত করে থাকে। কোষ গহ্বরের একটা অন্যতম কাজ হচ্ছে সে কোষের রসকে প্রস্তুত করে থাকে, অর্থাৎ কোষের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলোকে সে সংরক্ষণ করে। একটা কোষে তো আসলে অনেক পরিমাণে পানি থাকে, কারণ কি আমাদের কোষে কিন্তু আপনার 70% পানি, প্রায় 67 থেকে 90% পানি থাকে। সো অনেক পরিমাণে পানি আসলে আমাদের কোষের ভিতরে থাকে এবং কোষের ভিতরে এই পানিটাকে রক্ষা করার কাজ হচ্ছে কোষ গহ্বরের, ঠিক আছে? কোষ রসকে প্রস্তুত করা, তাকে রক্ষা করা, এই ধরনের কাজগুলো আসলে করে থাকে আমাদের কোষ গহ্বর, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা যদি যাই
কোন প্লাস্টিড খাদ্য সংশ্লেষণে সাহায্য করে? আচ্ছা, সো প্লাস্টিড নিয়ে আসলে আমাদের বিস্তারিত আলোচনা আছে আমাদের বই, এবং এখান থেকে আসলে আমাদের গ নাম্বার, ঘ নাম্বার এই ধরনের প্রশ্নগুলো আসে। প্লাস্টিড খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্লাস্টিড ভাইয়া শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে? প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা প্রাণী কোষে আসলে থাকে না। সো আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্লাস্টিড আসলে কোন কোষে থাকে, উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে, আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবেন যে প্লাস্টিড আসলে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। এখন এই প্লাস্টিড আবার কয় রকম হয়? প্লাস্টিড আবার 3 রকম হয়। প্লাস্টিড আবার কয় রকম হয়? প্লাস্টিড আবার 3 রকম হয়। এই 3 রকম প্লাস্টিডের আবার 3 রকম নাম আছে, এবং 3 রকম নাম মানে 3 রকমের আবার 3 রকম কাজ আছে। 3 রকমের আবার 3 রকম কাজ আছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো গাছের রং কি? সবাই, গাছের রং কি? সবাই আমাকে বলেন তো গাছের রং কি? কি মনে হয় আপনাদের? গাছের রং কি? সবাই একটু আমাকে বলেন তো গাছের রং কি? সবাই মানে খুব নর্মাল একটা জিনিস, রাইট? আমরা সবাই জানি গাছের রং কি। তারপর সবার কি মানে ইন জেনারেল মনে হয় কি গাছের রং, যদি কেউ জিজ্ঞাসা করে যে গাছের রংটা আসলে কি, সবাই আমাকে বলেন তো গাছের রং কি হবে? সানিদ, সাইমা, তারপর হচ্ছে আনিসা, তারপর হচ্ছে রাসহিব, তারপর হচ্ছে রাফসান। রাফসান বলছে গ্রিন, রাইট? আচ্ছা, তারপর আসমা একটা বলছে সবুজ, সানি বলছে ওয়াই, এটার অ্যান্সার আমি দিব। আচ্ছা, তারপর অনন্য চক্রবর্তী বলছে ভাই সবুজ, মিফতাহুল ব্রাউন বলেছে। আচ্ছা, অরেঞ্জ গ্রিন বলেছে, সামিয়া ব্রাউন বলেছে, নাফিসা গ্রিন বলেছে, নিলয় বলছে বাদামি, কাশফিয়া বলছে গ্রিন, ওকে। তারপর হচ্ছে রায়ান বলছে ব্রাউন অ্যান্ড গ্রিন, নাজিফি বলছে গ্রিন, সামিয়া বলছে ব্রাউন, আমিম বলছে গ্রিন, তারপর হচ্ছে ওকে নাসের বলছে গ্রিন, তারপর জয়দীপ বলছে গ্রিন। কোন রং কোন? আচ্ছা, লাইট রিফ্লেকশনের জন্য। আচ্ছা, তারপর বাকিদের কি মনে হয়? এসানুল মাহবুব রাফসান 90% গ্রিন 10% ব্রাউন, সাবনি। আচ্ছা, সাদমান আল আজিম বলছে হোয়াইট হয় না, হোয়াইট তো হয় না। আচ্ছা, ব্লু হয়, হাসিবুজ্জামান। আপনি ব্লু গাছ কোথায় পেয়েছেন ভাইয়া? আচ্ছা, তারপর হচ্ছে ফারজানা বলছেন গ্রিন, সাদমান আল বলছেন হোয়াইট। আচ্ছা, আমি জানি না আপনি হোয়াইট গাছ কোথায় পেয়েছেন। জয়দীপ বলছে ব্রাউন। ওকে, তো সবার কাছে মনে হচ্ছে যে গ্রিন ব্রাউন এইগুলার মধ্যে না। আচ্ছা, এই যে গাছের রং সবুজ হয় সাধারণত, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি, আপনারা যেহেতু একটু মানে অন্যরকম অ্যান্সার দেওয়ার খুব ট্রাই করতেছেন যে হ্যাঁ এক্সেপশনাল অ্যান্সার দিব, এই জন্য অনেকে হোয়াইট টাইট বলতেছেন, ব্লু টু বলতেছেন, বাট হয় না সাধারণত হোয়াইট বা ব্লু। এক্সেপশনাল থাকতে পারে, বাট সাধারণত আমরা যদি বলি গাছের রং কি, আমরা সাধারণত বলে থাকি গাছের রং সবুজ হয়। গাছের রং সাধারণত সবুজ হয়। এখন গাছের রং যে সবুজ হয়, এই সবুজ করে যেই পদার্থটা, সেই পদার্থটাকে আসলে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, ঠিক আছে? সেই পদার্থটাকে আসলে বলা হয় ক্রোমোপ্লাস্টিড। এবং এই ক্রোমোপ্লাস্টিড আসলে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদার্থ, কারণ এর মাধ্যমেও খাদ্য প্রক্রিয়াকরণ করে, ঠিক আছে? প্লাস্টিডের মাধ্যমে বা ক্রোমোপ্লাস্টিডের মাধ্যমে গাছ খাদ্য প্রক্রিয়াকরণ করে, এবং এই যে খাদ্য প্রক্রিয়াকরণ করে সেই প্রক্রিয়াটাকে আবার বলা হয় সালোক সংশ্লেষণ, ঠিক আছে? সামনের দিকে হয়তো আপনারা পাবেন, এই চ্যাপ্টারে ছিল, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। গাছ যে প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, ঠিক আছে? গাছ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ, এবং এই সালোক সংশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে প্লাস্টিড বা ক্রোমোপ্লাস্টিড, সরি ক্রোমোপ্লাস্টিড না, ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে?
সরি, এই সালোক সংশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এই খাদ্য সংশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট না, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, ওটা তো ক্রোমোপ্লাস্ট। তো প্লাস্টিড আসলে তিন রকম, একটা হচ্ছে ক্লোরো, ক্রোমো, লিউকো। আচ্ছা, তো ক্লোরোপ্লাস্টটা হচ্ছে সবুজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে সবুজ হয়, সেই সবুজটাই হচ্ছে আপনার খাদ্য তৈরিতে সাহায্য করে। আর ক্রোমোপ্লাস্টটা হচ্ছে অন্য রঙের হয়। ঠিক আছে, অন্য রঙের, অন্য যে কোনো রং। ঠিক আছে, সবুজ ব্যতীত অন্য যে কোনো রং। আর লিউকোপ্লাস্ট হচ্ছে হয় বর্ণহীন, মানে এর কোনো আসলে রং থাকে না। ঠিক আছে, এর কোনো আসলে রং থাকে না, ও একদম যে কোনো কালার, মানে যখন আসলে কোনো কালার থাকে না তখন আসলে আমরা ওটাকে বলে থাকি, ওই প্লাস্টিকটাকে বলে থাকি আমরা লিউকোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট কি, যেটার মধ্যে আসলে সবুজ রং থাকে, যেই প্লাস্টিডে সবুজ রং থাকে সেটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। যেই প্লাস্টিডে সবুজ বাদে অন্য সমস্ত রং থাকে সেটাকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। আর যেই প্লাস্টিডে সবুজ বাদে কোনো রঙই থাকে না এক কথায়, সেটাকে আমরা বলে থাকি লিউকোপ্লাস্ট। সেটাকে আমরা কি বলে থাকি? লিউকোপ্লাস্ট। তাহলে কোন প্লাস্টিড খাদ্য সংশ্লেষণে সাহায্য করে? এইখানে সংশ্লেষণ হচ্ছে সালোক সংশ্লেষণ, তার মানে হচ্ছে খাদ্য তৈরি করা, তার মানে হচ্ছে খাদ্য তৈরি করা। ঠিক আছে, উদ্ভিদের পাতায় উদ্ভিদ কি করে? গাছের মাটির থেকে পানি গ্রহণ করে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ তৈরি করে, মানে গ্রহণ করে সে তার পাতার মধ্যে সে তার পাতার ভিতরে এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে কি করে? সূর্যের আলোর উপস্থিতিতে তার যে পুষ্টি উপাদানগুলো সে মাটি থেকে গ্রহণ করছে সেগুলা থেকে সে কি করে? খাদ্য তৈরি করে। সেগুলা থেকে সে কি করে? খাদ্য তৈরি করে তার নিজের বেঁচে থাকার জন্য। ঠিক আছে, আচ্ছা, সো এটাকে আমরা অবশ্যই ক্লোরোপ্লাস্ট হবে, তাই না? এটার অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য সংশ্লেষণে সাহায্য করে, এর রং হচ্ছে সবুজ হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে কেন মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদ পারে, এর উত্তর কি হবে বলেন তো আমাকে কেউ? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, মানুষ আসলে পারে না। কিন্তু কেন পারে না মানুষ? আমাকে কেউ বলতে পারবেন কেন পারে না মানুষ? সমস্যা নেই, হ্যাঁ পোল দিব বাবা, পোল দিব, সমস্যা নেই। বাট আমাকে বলেন তো কেন আসলে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা তুমি তো সায়েন্সে নিয়ে পড়াশোনা করো তোমার ক্লাসে, তো তুমি বলো তো কেন আসলে? পোল দিব রে বাবা, একটু পরেই দিব, ঠিক আছে, একটু পড়াই নি। আচ্ছা, সো বলেন তো এখন যেগুলো পড়াচ্ছে এগুলো পড়লে আপনারা পোলে আর ভুল করবেন না, ভুল করলে সমস্যা না। আচ্ছা, সো একটু বলেন তো কেন? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি এটার উত্তর কি দিবেন? আঞ্জুম, সিলেটে বাসা আপনার? সমস্যা নেই বাবা, মানুষের কোষে প্লাস্টিড নাই। ইয়েস, হুমায়রা আলম দেখেন সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে, কারণ মানুষের কোষে আসলে প্লাস্টিড নাই। মানুষের কোষে যেহেতু প্লাস্টিড নাই, এই কারণে মানুষ আসলে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে এই কারণে যে উদ্ভিদের শরীরে আসলে ক্লোরোপ্লাস্ট নামক যে রাসায়নিক পদার্থটা আছে এটা আছে, এবং এর সাহায্য ছাড়া কিন্তু উদ্ভিদও নিজের খাদ্য নিজে তৈরি করতে আসলে পারতো না। এখন আমরা যে বিভিন্ন রকমের গাছ দেখি না মাঝে মাঝে, যে কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যায়, অন্য রং হয়ে যায়, তখন আসলে এই ক্লোরোপ্লাস্ট পরিবর্তিত হয়ে ক্রোমোপ্লাস্ট রূপান্তরিত হয়। ঠিক আছে, তখন আসলে ক্লোরোপ্লাস্ট পরিবর্তিত হয়ে ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। আমরা ফুল দেখি না, বিভিন্ন রঙের ফুল, এই ফুলগুলাকে এই যে এত রঙিন করে, মানুষকে এত রঙিন দেখেন তো, আমরা এই যে ব্রাউন নাইলে কালো নাইলে একটু হালকা সাদার, এই যে একটা শেডের মধ্যে কিন্তু আমাদের গায়ের রং ঘুরপাক খাচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি উদ্ভিদ দেখেন, এক একটা উদ্ভিদ এক এক রঙের ফুল ফুটে। কেন? কারণ এই ক্রোমোপ্লাস্টের মধ্যে আসলে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, যা আসলে তাকে বিভিন্ন রকমের ফুল ফোটাতে বা ফুলের রঙে হেল্প করে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যদি যাই, ক্লোরোপ্লাস্ট কি ধরনের
রঞ্জক পদার্থ থাকে ক্লোরোপ্লাস্টে? ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, লাইকোপেন, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্টে আসলে, তো ক্লোরোপ্লাস্ট তো আমরা বলছি, তো ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার একটা ধরনের, মানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে গিয়ে সেই প্লাস্টিড যার মধ্যে হচ্ছে এই নির্দিষ্ট একটা রঞ্জক পদার্থ থাকে, যেটা রং হয় সবুজ। সেই রঞ্জক পদার্থটা আসলে কি? আমি বোধহয় একবার দুইবার ভুল করে বলেও ফেলেছি অ্যান্সারটা, তারপর আপনারা বলে দেখি কে কত, মানে আচ্ছা নিউ কুইজ আমরা দিব। আচ্ছা, আপনাদের কাছে এখন বোধহয় আরেকটা পোল যাবে, এটা কেউ অ্যান্সার করিয়েন না, এটা ভুল পোল যাবে। ঠিক আছে, মানে এই সেম পোল, আগের পোলটায় 5 নাম্বারটা আবার যাচ্ছে। সো 5 নাম্বারটা তো আপনারা দেখছেন, রাইট? 5 নাম্বারটা আবার যাবে আপনাদের কাছে এখন অ্যাক্সিডেন্টালি। সো এটার অ্যান্সার সি দিয়ে দিন সবাই, রাইট হবে। 5 নাম্বারটা আবার যাইতেছে আপনাদের কাছে, সো সি দিয়ে দিন সবাই অ্যান্সার। ঠিক আছে, 5 নাম্বারটা আবার যাচ্ছে আপনাদের কাছে, তো সি দিয়ে 5 নাম্বারটা আবার যাচ্ছে, একটু কোশ্চেন পড়ে দেখেন, সি যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বারটা আবার চলে গেছে। ওকে, 5 নাম্বার রিপিট গেছে। সি দিয়ে দেন, তাহলে অ্যান্সার ঠিক হয়ে যাবে। ওকে, এখন আপনাদের কাছে 7 নাম্বারটা যাচ্ছে। ক্লোরোপ্লাস্ট 7 নাম্বারটা, সরি। ওকে, 7 নাম্বারটা এখন যাচ্ছে আপনাদের কাছে। ওকে, 7 নাম্বার পোল আপনাদের কাছে এখন চলে যাবে। আপনারা জাস্ট 5 সেকেন্ড টাইম দেন, 10 সেকেন্ড টাইম দেন, 7 নাম্বার পোল আপনাদের কাছে চলে যাচ্ছে। ওকে, 7 নাম্বারটা কোশ্চেনটা দেখেন সবাই, যে ক্লোরোপ্লাস্টে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? এখন যাবে সবার কাছে, এখন যাবে 7 নাম্বারটা সবার কাছে এখন চলে যাবে। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস আসবে, এখন আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হাসানুজ্জামান, কেউ কি ক্যাডেট কলেজে রিটার্ন এক্সামে চান্স পেয়েছো? আচ্ছা হাসানুজ্জামান, আচ্ছা আমরা ক্লাস করি বাবা, ক্লাসে মনোযোগ দিই সবাই। এটা একটু হিসাব করে দেন, অনেকে ভুল দিয়ে ফেলছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই দেখতে পাইলাম যে আমাদের কি হচ্ছে, বিটা হচ্ছে আমাদের অ্যান্সার, হুইচ ইজ ক্লোরোফিল, তাই না? হুইচ ইজ ক্লোরোফিল, বা বি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আসলে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে আপনাকে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে যে ক্লোরোফিলের কালার কি, আপনি বলবেন ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ। ক্লোরোফিলের রং কি? ক্লোরোফিলের রং হচ্ছে সবুজ। ঠিক আছে, ক্লোরোফিলের রং হচ্ছে সবুজ। ইন্টারনেটের কারণে অনেকের কাছে সাথে সাথে নাও যাইতে পারে, বাট সবগুলো পলি আপনাদের অ্যাপে থাকবে, আপনারা পরবর্তীতে চাইলেও দিতে পারবেন। তারপর যদি দেখি ক্রোমোপ্লাস্টে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে, ক্রোমোপ্লাস্টে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে, তাহলে আমরা দেখলাম যে ক্লোরোপ্লাস্ট ছিল, সরি ক্লোরোপ্লাস্ট ছিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে ছিল ক্লোরোফিল, রাইট? আচ্ছা, আর আমরা বলছি যে আবার ক্রোমোপ্লাস্টও আছে। ক্রোমোপ্লাস্টের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের রং হইতে পারে, মানে সবুজ বাতি তার সমস্ত রঙই হইতে পারে। সো এটার জন্য আসলে লাইকোপেন, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, সেলুলোজ কোনটা আসলে থাকে? সেলুলোজ আসলে কোনো রঞ্জক পদার্থ না, সেলুলোজ হচ্ছে আরেক ধরনের কোষের উপাদান। সো আমরা নতুন করে এই পোলটা আবার দিচ্ছি, 8 নাম্বার। ক্রোমোপ্লাস্টে কি ধরনের রঞ্জক পদার্থ থাকে? লাইকোপেন, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, সেলুলোজ।
আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে ক্যারোটিনয়েড। ঠিক আছে, এটার অ্যান্সার হবে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড। ঠিক আছে, ক্রোমোপ্লাস্টে কি ধরনের রঞ্জক পদার্থ থাকে? অ্যান্সার হচ্ছে ক্যারোটিনয়েড। আচ্ছা, তারপর আমরা যদি দেখি লিউকোপ্লাস্টিড কোন অবস্থায় রূপান্তরিত হয়। সো লিউকোপ্লাস্টিড কোন অবস্থায় রূপান্তরিত হয়? আচ্ছা, কোন অবস্থায় রূপান্তরিত হয়? খাদ্য প্রস্তুতের সময়, সূর্যালোকের অভাবে, খাদ্য সঞ্চয়ের সময়, সবুজ বর্ণ ধারণের সময়। সো আমরা জানি উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্লাস্টিড, রাইট? এখন এই প্লাস্টিডের মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ আছে তার উপর ভিত্তি করে প্লাস্টিড কখনো ক্রোমোপ্লাস্ট হচ্ছে, কখনো লিউকোপ্লাস্ট হচ্ছে, কখনো হচ্ছে আবার ক্রোমোপ্লাস্ট হচ্ছে, বিভিন্ন রকমের জিনিসপত্র হচ্ছে এবং এক একটার আসলে এক এক ধরনের কাজ আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্লাস্টিডের আসলে আলাদা আলাদা ধরনের কাজ আছে। তো যখন যে ধরেন সবুজ রঙের প্লাস্টিড, সে কি কাজ করে? সে হচ্ছে খাদ্য প্রস্তুত করতেছে। আবার ধরেন আপনার ক্রোমোপ্লাস্ট যে অন্য ধরনের যে প্লাস্টিড, সে কি করতেছে? সে ফুল ফুটাচ্ছে, মানে ফুলে রং দিচ্ছে, সেই ফুলটাকে ফুল আবার মৌমাছিকে আকর্ষণ করার জন্য ব্যবহার করছে। এরকম বিভিন্ন রকমের কাজ আছে। এর মধ্যে এই যে লিউকোপ্লাস্টিড কোন অবস্থায় রূপান্তরিত হয়, মানে কোন ধরনের কাজ করার যখন দরকার হয়, আসলে উদ্ভিদ তার এই প্লাস্টিডটাকে লিউকোপ্লাস্টে রূপান্তর করে থাকে। ঠিক আছে, খাদ্য প্রস্তুতের সময়, সূর্যালোকের অভাবে, খাদ্য সঞ্চয়ের সময়, সবুজ বর্ণ ধারণের সময়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি এটা অ্যান্সার করি, আমরা পোলে দিচ্ছি, এটা পোল যাবে আপনাদের কাছে, 10 সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন। এটা 9 নাম্বার। খাদ্য সঞ্চয়ের সময়। ঠিক আছে, খাদ্য সঞ্চয়ের সময়। আচ্ছা, হ্যাঁ পোল যাচ্ছে বাবা, পোল যাচ্ছে, ঐশী আপনাদের কাছে পোল চলে যাবে। আচ্ছা, এটা অ্যান্সার হবে খাদ্য সঞ্চয়ের সময়, কিন্তু একজন অ্যান্সার দিয়েছেন, ভুল অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, বুঝছেন? খাদ্য সঞ্চয়ের সময়। আচ্ছা, কেউ সঠিক অ্যান্সার দিচ্ছেন না, কিন্তু খাদ্য সঞ্চয়ের সময় হবে। ঠিক আছে, লিউকোপ্লাস্ট কোন অবস্থায় রূপান্তরিত হয়? যখন খাদ্য সঞ্চয়ের সময় হয়, এর মধ্যে আর কোনো বর্ণ থাকে না বা কোনো বর্ণের পদার্থ, রঞ্জক পদার্থ থাকে না, তখন ও কি করে? ও খাদ্য সঞ্চয়কারী কোষ হিসাবে ব্যবহার করে। উদ্ভিদ খাদ্য সঞ্চয়কারী কোষ হিসাবে আসলে ব্যবহার করে তাকে। ঠিক আছে, খাদ্য সঞ্চয় করার যখন সময় হয়, তখন আসলে সে কি করে? তখন সে আসলে তার ক্লোরোফিলকে ছেড়ে দেয় এবং সে তখন লিউকোপ্লাস্টে পরিণত হয় এবং খাদ্য আসলে সঞ্চয় করে। এটা অনেকেই ভুল করছেন, তাই না? অনেকে সূর্যালোকের অভাবে দিচ্ছেন, অনেকে সবুজ বর্ণ ধারণের সময় তো আপনার ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হচ্ছে, তাই না? সবুজ বর্ণ যখন ধারণ করছে তখন ক্লোরোপ্লাস্ট না? আমি যে একটু আগে আপনাদেরকে বললাম যে দেখেন মনে করে যে কখন কোনটা হচ্ছে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ, আর লিউকোপ্লাস্ট হচ্ছে রংহীন, তাই না? এর কোনো রং নাই, রংবিহীন। আর অন্য রং হচ্ছে কে? অন্য রং হচ্ছে আপনার ক্রোমোপ্লাস্টিড। ঠিক আছে, অন্য রং হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, মানে সবুজ বাদে অন্য কোনো রং আর কি। ঠিক আছে, সবুজ বাদে অন্য কোনো রং। 10 নম্বর এমসিকে যাচ্ছি ভাইয়া, এই যে আচ্ছা 9 নাম্বার এমসিকিউ ছিলাম আমরা, আগে তো 9 নাম্বারটা বুঝাবো, দেন 10-এ যাবো, তাই না? এটাই শুধু ভুল দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। র্যাঙ্ক হচ্ছে 500। না না বাবা, এত র্যাঙ্ক কারোর আসার কথা না। আচ্ছা, তারপর আমরা যদি দেখি কোন ধরনের প্লাস্টিডের কাজ খাদ্য সঞ্চয় করা, তাহলে আমরা একটু আগে দেখলাম যে কোন ধরনের প্লাস্টিড আসলে খাদ্য সঞ্চয় করতে পারে, তাই না? কোন ধরনের প্লাস্টিড আসলে খাদ্য সঞ্চয় করতে পারে? সামনে একটু আগে দেখলাম যে কোন ধরনের প্লাস্টিড খাদ্য সঞ্চয় করতে পারে, মানে খাদ্য সঞ্চয়ের সময় লিউকোপ্লাস্ট ব্যবহার করা হয়, তাহলে কোন ধরনের প্লাস্টিড খাদ্য সঞ্চয় করতে পারে? এটা আসলে আমাদের 10 নাম্বারটা সবার পারা উচিত না?
সবাই আমাকে বলেন 10 নাম্বারটা সবার পারা উচিত কিনা। কেউ 10 নাম্বার ক্লাস ডিসকাশনে অ্যান্সার দিবেন না। 10 নাম্বার সবার পারা উচিত। ওয়াই মিনিং মানে বুঝি নাই, আমি তো ওয়াই বলতে কিছু বুঝে নাই বাবা। পোল সবার কাছে চলে গেছে, ঠিক আছে, পোল সবার কাছে চলে যাবে, আপনারা জাস্ট 5টা সেকেন্ড অপেক্ষা করেন। বাট আমার মনে হয় এটা সবাই কিন্তু সঠিক অ্যান্সার করা উচিত, কারণ আমরা একটু আগে কিন্তু এই সেম জিনিসটা একটু অন্যভাবে পড়েছি, তাই না? আমরা একটু আগে সেম জিনিসটা অন্যভাবে পড়েছি। আচ্ছা, বাট অনেকে ভুল করে সি দিচ্ছেন কেন? ক্লোরোপ্লাস্ট কেন? খাদ্য সঞ্চয় করা তো, তাই না? খাদ্য সংশ্লেষণ করা না। আমাদেরকে বুঝতে হবে তো, আমাদেরকে তো এটা বুঝতে হবে বাবা। আমাদের এখানে বলছে যে খাদ্য সঞ্চয় করা। অনেকে ভুল পোল দিয়ে ফেলছেন। যে সবাই একটু দেখে দেন যে এ দিচ্ছেন, বি দিচ্ছেন, সি দিচ্ছেন না ডি দিচ্ছেন, ঠিক আছে? এইটার কারণে অনেকের ভুল হয়ে যাচ্ছে। অ্যান্সার হবে কি? লিউকোপ্লাস্ট, বি হবে। বাট প্রায় অর্ধেক মানুষই ভুল অ্যান্সার দিয়ে ফেলেছেন, প্রায় অর্ধেক মানুষ ভুল অ্যান্সার ফেলেছেন। 60% মানুষ ভুল অ্যান্সার দিয়েছেন। দেখেন একটা জিনিস, আপনাদের কাছে যখন পোল যাবে এ বি সি ডি, এইভাবে অপশন যাবে না, যাবে হচ্ছে বি এ ডি সি, বা অন্য কোনোভাবে উল্টে পাল্টে যাবে আর কি, বুঝছেন? এরকম এ বি সি ডি ভাবে যাবে না, উল্টে পাল্টে যায়, যাতে আসলে আপনারা দেখে দেন যে আসলে কোনটা দিচ্ছেন আর কি, বুঝতে পেরেছেন? এরকম করে উল্টা পাল্টা করে যাচ্ছে, ঠিক আছে? এরকম করে উল্টা পাল্টা করে যাচ্ছে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখে দিব যে আসলে কোনটা সঠিক হচ্ছে, একটু দেখে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়াকে কি নামে ঢাকা হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের একটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। সো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের প্ল্যান, কোষের পাওয়ার হাউস, কোষের সাপোর্ট সিস্টেম, কোষের নির্দিষ্ট স্থান, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা পোল দিচ্ছি, আমরা আবারও পোল দিচ্ছি। স্যার ভুল দিয়েছিলাম, আমাকে আরেকবার দেওয়া যাবে? আরেকবার তো বাবা দেওয়া যাবে না, সময় একটু বাড়িয়ে দেন। ঠিক আছে, আমি ওকে, সময় আমি আপনাদেরকে বাড়াই দিচ্ছি, আমি সময় আপনাদেরকে বাড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দশ নাম্বারটা বুঝেন নাই? আচ্ছা, এটা তো 9 নাম্বারে আমরা বুঝাইলাম না যে লিউকোপ্লাস্ট অবস্থা কখন পরিণত হয়? খাদ্য সঞ্চয়ের সময়। তাইলে কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয়ে কাজ করে? লিউকোপ্লাস্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমি টাইম বাড়িয়ে দিব আপনাদেরকে, অসুবিধা নেই, আমি আপনাদেরকে সময় বাড়িয়ে দিব। এটার অ্যান্সারটা কি হবে? মাইটোকন্ড্রিয়াকে কি নামে ডাকা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি কেন্দ্র নামে ডাকা হয়। কারণ কোষে যত শক্তির প্রয়োজন হয় সব কিছুই আসলে আসে এই মাইটোকন্ড্রিয়া থেকে। একটা কোষে যতটুকু শক্তির প্রয়োজন হয় এই সমস্ত শক্তি আসলে আসে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া থেকে। আমি এবার থেকে আপনাদের সময় বাড়িয়ে দিচ্ছি, আমি 15 সেকেন্ড করে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার বাহিক পর্দা কেমন? নরম, মসৃণ, আঁশযুক্ত, কঠিন। আচ্ছা সরি, নরম, মসৃণ, আঁশযুক্ত, কঠিন, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার বাহিক পদার্থ কেমন?
এটা আমরা আপনাদেরকে টাইম বাড়াই দিচ্ছি, সমস্যা নেই, আপনারা বেশি টাইম পাবেন। আমি আপনাদেরকে 10 সেকেন্ড টাইম দিলাম অ্যান্সার করার জন্য, ঠিক আছে? সো এবার আপনারা তাহলে এটা অ্যান্সার করেন দেখি। আমি আপনাদেরকে এটা সময় বাড়িয়ে দিয়েছি, আপনারা 10 সেকেন্ড করে টাইম পাবেন দেখার জন্য। আপনারা বলেন যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি কেন্দ্র, বা আমরা বলতে পারি কোষের পাওয়ার হাউস। এখন এই মাইটোকন্ড্রিয়া আসলে তার যে বাইরের পর্দাটা, এটা কিন্তু বেশ কি হয়, মসৃণ হয়, রাইট? নরম না, বেশ শক্ত মসৃণ একটা পর্দা হয়। তো এই মাইটোকন্ড্রিয়া পর্দা আসলে কেমন, ঠিক আছে, বলে দিলাম না, মসৃণ। আচ্ছা, সো এবার 10 সেকেন্ড, এবার সময় হচ্ছে সবার। এবার সবাই দেখে শুনে অ্যান্সার দিতে পেরেছেন না? এবার সবাই বেশ ভালো রাইট অ্যান্সার করেছেন আর কি, তাই না? আচ্ছা, সো ওকে, এখনো কয়েকজন অ্যান্সার দিচ্ছেন, আমরা একটু ওয়েট করি অ্যান্সার শেষ পর্যন্ত। ওকে, সবাই মোটামুটি অ্যান্সার করা হয়ে গেছে। যে মাইটোকন্ড্রিয়ার আসলে কি হয়, এটা আসলে মসৃণ হয়, এর বাইরের পর্দাটা আসলে, মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দাটা আসলে মসৃণ হয়, ঠিক আছে? আচ্ছা, সো গিলজি বডির প্রধান কাজ কি? আচ্ছা, সো মাইটোকন্ড্রিয়া, গিলজি বডি হচ্ছে আমাদের প্রাণী কোষের আরও একটা কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা না, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শক্তি উৎপাদন করা, ক্ষারক পদার্থ তৈরি করা, কোষের বিভাজন ঘটানো, খাদ্য তৈরি করা আসলে মাইটোকন্ড্রিয়ারই কাজ, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দিলাম যে খাদ্য তৈরি করা কোষের জন্য আসলে এটা মাইটোকন্ড্রিয়ারই কাজ, ঠিক আছে? আর ক্ষারক পদার্থ তৈরি করা, সো 13 নাম্বার, সো আমরা 13 নাম্বার দিচ্ছি। আপনার এবার 15 সেকেন্ড সময় পাবেন সবাই, ঠিক আছে? অসুবিধা নেই, কে বাড়িয়ে দিলাম সময়, আপনারা 15 সেকেন্ড সময় পাবেন। স্যার কমেন্ট পড়েন, জি বাবা বলেন নিলয়, কি সমস্যা? আমি কমেন্টও পড়ছি, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। কিছু বুঝতে না পারলে, কিছুতে অসুবিধা হলে, যেমন রাপসান অরেন, আপনারা কমেন্টে অ্যান্সার না করে আমরা পোলে অ্যান্সার করি, তাহলে আসলে সবাই দেখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আসমা আক্তার বি হবে বলছে, খুশি ইসলাম বলছে বি হবে, এহসানুল মাহবুব, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জান্নাত, আচ্ছা, এহসানুল মাহবুব, রাফসান, কেমন আছেন রাফসান? তারপর হচ্ছে কাশফিয়া মুমতাজ, স্যার লেট করে ফেলছেন, অসুবিধা নেই মুমতাজ। আচ্ছা, সো আমরা একটু অপেক্ষা করি সবাই যাতে অ্যান্সারটা ঠিকঠাক মতো দিতে পারে। সবাই একটু দেখে শুনে অ্যান্সার দেন, কারণ আপনাদের 15 সেকেন্ড সময় থাকবে অ্যান্সারটা করার জন্য। সবাই অ্যান্সার করে ফেলেছেন যে বি নাম্বার, অধিকাংশ মানুষ 80% মানুষ বলছেন যে ক্ষারক পদার্থ আসলে, বা ক্ষারণ যেটাই বলেন না কেন, এই পদার্থটা তৈরি করে সেন্টিওল। আচ্ছা, সেন্টিওলের প্রধান কাজ কি বলেন তো? আচ্ছা, সরি, সেন্টিওলের প্রধান কাজ হচ্ছে, সো কোষের যে সেন্টিওলটা কোথায় থাকে? সেন্টিওল থাকে হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে। সো এই সেন্টিওলের প্রধান কাজ কি? সেন্টিওলের প্রধান কাজ কোষ বিভাজনে অংশগ্রহণ করা, খাদ্য প্রস্তুত করা, কোষের শক্তি উৎপাদন করা, কোষের শক্তি উৎপাদন করা না, কোষ গহ্বর তৈরি করাও না, খাদ্য প্রস্তুত না। আচ্ছা, সো সেন্টিওলের প্রধান কাজ আসলে সে বিভাজনে সাহায্য করে থাকে, কোষের বিভাজনে আসলে সে সাধারণত সাহায্য করে থাকে। এটা আমরা আবারও এমসিকিউ এ দিচ্ছি আপনাদেরকে বলে। 14 নাম্বার, সো 14 নাম্বার, আপনারা 15 সেকেন্ড সময় পাবেন। সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা, এটা হচ্ছে বিভাজন, সেন্টিওল হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, তো আপনারা একটু দেখে দিন যে এ বি সি ডি, দেখবেন তারপর অনেকে ভুল করবেন। এটা কিন্তু উল্টে পাল্টে আসবে, হ্যাঁ, এইভাবে আসবে না, উল্টে পাল্টে আসবে। সো আপনারা একটু দেখে অ্যান্সারটা করার চেষ্টা করিয়েন, ঠিক আছে? 13 নাম্বারটা বুঝেন না? আচ্ছা, 13 নাম্বারটা আমি আপনাকে আবার বুঝাই দিচ্ছি। এটা 14 নাম্বারটা শেষ হয়ে যাক, তারপর 13 নাম্বারটা আমি আবার বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্যার কমেন্ট পড়েন, কি কমেন্ট পড়বো বাবা? হুমায়ুন আহমেদ, কি কমেন্ট, মানে আপনি কমেন্টটা করেন বাবা। হ্যাঁ, মোসাম্মদ আসমাক্তা বলছে এ হবে ফর শিওর। আর আফরা, স্যার ক্যান ইউ প্লিজ রিড দ্য কমেন্ট? কি কমেন্ট পড়বো বাবা? মানে আপনারা তো কমেন্টে তেমন কিছু লিখছেন না, এ বি সি ডি বাদে।
ওকে, এবার কিন্তু মোটামুটি সবারই অ্যান্সার রাইট হয়েছে যে আসলে এ হবে, কোষ বিভাজনে আসলে সেন্ট্রিওলের প্রধান কাজ। স্যার আমি এবার 1 সেকেন্ড বলছি, র্যাঙ্ক 3 এগেন, সমস্যা নেই। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস মহাখালীতে। আচ্ছা স্যার আপনাদের অফিস কোথায় বলে দিলাম। স্যার বোঝো না, বোঝো না বলতে বুঝি নাই আর কি। নিলয় কি বলছেন? বুঝিনি, বুঝি না। কোনটা বুঝেন না নিলয় আমাকে বলেন। 11 নাম্বার বুঝিনি স্যার। আচ্ছা 11 নাম্বারটাতে আমি আবার একটু যাই। 11 নাম্বারে আপনারা মাইটোকন্ড্রিয়াকে কি নামে ডাকা হয়? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের ক্লাসে তো আসলে আমরা আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? সো আমরা আমাদের যে অনলাইন ব্যাচের ক্লাস হইতো ওইখানে আসলে আমরা একটা কোষ আঁকছি, ধরেন কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াকেও আঁকছি, এখন ওটাকে কেন কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে বা শক্তি কেন্দ্র বলা হচ্ছে ওই ধরনের সমস্ত কিছু আসলে করিয়ে ফেলেছি। কারণটা হচ্ছে ওখানে সময় অনেক বেশি ছিল। আজকের ক্লাসে যেমন সময় একটু সংক্ষিপ্ত, একটা ক্লাসে একটা চ্যাপ্টার, ওইখানে একটা চ্যাপ্টারের জন্য 3-4টা ক্লাস লেগে যাচ্ছে, ঠিক আছে? তো ওই জন্য তখন আসলে আমরা আরো ইন ডিটেলসে যাইতে পারবো যে আসলে মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হচ্ছে। আমি আপনাকে তারপরে সংক্ষিপ্ত করে যদি বলি, তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষের এমন একটা অঙ্গাণু যে পুরা কোষে খাদ্য সাপ্লাই করে থাকে। সে পুরা কোষের মধ্যে খাদ্য সাপ্লাই করে, কোষের মধ্যে শক্তি উৎপাদন করে, ঠিক আছে? কোষের মধ্যে শক্তি উৎপাদন করা লাগে না, সেই শক্তি উৎপাদনের জন্য আসলে মাইটোকন্ড্রিয়া কাজ করে থাকে। বুঝাতে পেরেছি? ঠিক আছে। তখন আমাদের শরীরে আমরা খাদ্য নেই, খাদ্য আমাদের পাকস্থলীতে যে পরিপাক হয় সেখান থেকে পুষ্টি উপাদান সারা শরীরে প্রবাহিত হয় এবং সেইখান থেকে কি হয়, রক্তের মাধ্যমে না, এবার রক্তের মাধ্যমে বিভিন্ন উপাদান নিয়ে মাইটোকন্ড্রিয়া কি করে, সে প্রতিটা কোষে আসলে ওই কোষের জন্য যতটুকু শক্তি প্রয়োজন সেই শক্তিটুকু আসলে সে উৎপাদন করে থাকে, ঠিক আছে? আচ্ছা তারপর যদি আমরা যাই, আচ্ছা দেখেন নিউক্লিয়াসের 4টি অংশের মধ্যে কোনটি আসলে অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? আচ্ছা সো একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিও মেমব্রেন, নিউক্লিওলাস, আর একটা হচ্ছে রাইবোজোম। এখন এই যে রাইবোজোম সে কিন্তু আসলে নিউক্লিয়াসের অন্তর্ভুক্ত না, ঠিক আছে? রাইবোজোম নিউক্লিয়াসের অন্তর্ভুক্ত না। নিউক্লিয়াসে 4টা অংশ থাকে, এর মধ্যে একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিও মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আবার আরো ক্ষুদ্র একটা অংশ থাকে, সেটাকে আবার বলা হয় নিউক্লিওলাস, যেটা আসলে একদম কোষের সেন্ট্রাল পয়েন্ট, আমরা মাথা যদি বলতে চাই সেটা, ঠিক আছে? আর রাইবোজোম হচ্ছে সাধারণত আসলে সে 4টা অংশের মধ্যে অন্তর্ভুক্ত না। রাইবোজোম কোষের অংশ, বাট সে নিউক্লিয়াসের অংশ না, ঠিক আছে? আচ্ছা সো আমরা এই পোলটাও দিচ্ছি আপনাদের 15 নাম্বার। আপনারা পোলটাতে পার্টিসিপেট করার জন্য 15 সেকেন্ড সময় পাবেন। সো সবাই একটু দেখে শুনে ABCD দেখে শুনে আসলে অ্যান্সারটা করেন। ABCD সবাই একটু দেখে শুনে আসলে অ্যান্সারটা করিয়েন, ঠিক আছে? আচ্ছা সবাই একটু দেখে শুনে অ্যান্সারটা করেন। আপনারা 15 মিনিট সময় পাবেন পোলটাতে পার্টিসিপেট করার জন্য। ক্লাস রাত 10টায় শেষ হয়ে যাবে, আর 40 মিনিট আছে, ঠিক আছে? আচ্ছা ক্লাস রাত 10টায় শেষ হবে আর 40 মিনিট সময় আছে, সমস্যা নেই। নেক্সট 40 মিনিটে আমরা আরো 15টা MCQ সলভ করে ফেলবো, ঠিক আছে? আমরা আর আধা ঘন্টা পড়বো, সমস্যা নেই, আমরা আর আধা ঘন্টা পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তারপর আমরা যদি দেখি রাইবোজোম ছিল আমাদের অ্যান্সার। তারপর আমরা যদি দেখি জীবদেহে টিস্যু কিভাবে কাজ করে। একই ধরনের কাজ সম্পন্ন করতে বিভিন্ন কোষে একত্রিত হয়ে কাজ করে, কোষে একে অপরকে সম্পূর্ণ আলাদা কাজ করতে সাহায্য করে, কোষে একে অপরের কাজের পরিপূরক, কোষ নিজে এককভাবে কাজ সম্পন্ন করে। আচ্ছা তাহলে জীবদেহে মানে প্রাণী এবং উদ্ভিদ সবার দেহে কি করে, একই টাইপের কাজ সম্পন্ন করতে বিভিন্ন কোষ একত্রিত হয় এবং তারা আসলে একসাথে একটা কাজ করে। এটা প্রথম অপশনে বলছে কোষ একে অপরকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করতে সাহায্য করে। সে একটা কোষ আরেকটা কোষের থেকে আসলে আলাদা আলাদাভাবে কাজ করে, একটার সাথে আরেকটা কোনো মিল নাই এমন না কিন্তু, ঠিক আছে? কোষ একে অপরের কাজের পরিপূরক, এটা ঠিক আছে, বাট তারপরেও সবাই আসলে একসাথে মিলে কাজ করে, ঠিক আছে? একই ধরনের কাজ সম্পন্ন করতে বিভিন্ন কোষ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ আসলে করে থাকে, ঠিক আছে? আচ্ছা
হ্যাঁ, সো আপনারা অ্যান্সারটা জানেন। তারপর আমরা পোল দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা যেহেতু একটু কঠিন, আমি আপনাদেরকে দিয়েই দিলাম। এখন আপনারা সবাই এইবার একটু সবাই 100-এ 100 করার চেষ্টা করেন। তো 15 সেকেন্ড টাইম দিছি, সবাই দেখে দেখে অ্যান্সার করেন, তারপরে দেখি তো সবাই 100-এ 100 করতে পারেন কিনা। কোনোবার হচ্ছে না। আচ্ছা, জি জি, এ হবে। সবগুলো আসলে একই ধরনের কাজ করে, ঠিক আছে। আচ্ছা, সো মানে যেমন ধরেন আমার হাতের যে কোষগুলা সবাই একত্রিত হয়ে আসলে একটাই কাজ করছে না, একটাই কাজ করছে। আবার আমার পায়ের কোষগুলা সব, আবার একজন ভুলে সি দিয়ে ফেলছেন, একজন বি দিয়ে ফেলছেন। আমি বারবার বলছি একটু দেখে দেন, র্যাঙ্ক নিয়ে চিন্তা করা লাগবে না, অ্যান্সার জন্য হয় একটু দেখে দেন, ঠিক আছে, যে এ বি সি ডি কোনটা আসলে আমি দিচ্ছি। অনেকে আবার ডি দিয়ে দিচ্ছেন মাতব্বরি করে, হাই রে কপাল, 5 জন এমন করছেন। আচ্ছা, একটু দেখে দেন বাবা, আমি তো অ্যান্সার বলে দিয়েছি। র্যাঙ্কের জন্য উল্টাপাল্টা অ্যান্সার দিতে যান না, র্যাঙ্ক যা হয় হোক, ঠিক আছে। নিলয় কুইজ পান নাই, হয়তো বা ইন্টারনেটের প্রবলেমের জন্য আপনার কাছে, আপনার ইন্টারনেট স্লো এই জন্য পান নাই। এখানে সবাই মোটামুটি পেয়ে গেছে। ওকে, তারপর আমরা যদি যাই, জীবদেহে টিস্যু কিভাবে কাজ করে। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, মাংসপেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু, জোড় টিস্যু এবং স্নায়ু টিস্যু, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তো তার মানে আসলে জীবদেহে টিস্যু আসলে কিভাবে ভাগ করা যায়। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুতে, মাংসপেশি টিস্যু এবং স্নায়ু টিস্যুতে, জোড়া টিস্যু এবং স্নায়ু টিস্যুতে, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে। সো আমাদের প্রশ্নটা হবে জীবদেহের টিস্যু আসলে কিভাবে কাজ করে, অথবা আসলে জীবদেহের টিস্যুকে কিভাবে ভাগ করা যায়। কাজ করার জায়গায় আমরা বলতে পারি ভাগ করা যায়। আসলে মূলত কয়টা ভাগে ভাগ করা যায়, 2টা ভাগে। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু, ঠিক আছে। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন আমরা এই ভাজক টিস্যু কি কাজ করে, স্থায়ী টিস্যু কি কাজ করে, এই ব্যাপারে আসলে আপনাদেরকে বলবো। আচ্ছা, সো ভাজক পোল আপনাদের কাছে চলে যাবে, সবাই একটু শেখার চেষ্টা করি। দেখেন, আমাদের জীবদেহে 2 ধরনের টিস্যু থাকে। একটা হচ্ছে স্থায়ী ফিক্সড, ওটা বড় হয়, যেমন আপনার হাড়। ধরেন আপনার বয়স এখন 40 বছর, আপনার কি আর হাত পা বড় হবে? আপনার কি আর হাত পা বড় হবে? উত্তর হচ্ছে না। কিন্তু আপনার কি চুলদাড়ি বড় হবে না? চুলদাড়ি, চাল না, চুল না, চুল, দাড়ি, এগুলো বড় হবে না? অ্যান্সার হচ্ছে ইয়েস। আবার আপনার হাত পা বড় হবে? হাত পা না। তাইলে হাত পায়ের যে টিস্যু সেটা হচ্ছে স্থায়ী টিস্যু, ফিক্সড হয়ে গেছে। আর আপনার চুল দাড়ির যে টিস্যু এগুলো হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যু বৃদ্ধি পায়। এখন কোষের বৃদ্ধির জন্য কি লাগে? কোষ বিভাজন লাগে। কোষের বৃদ্ধির জন্য কি প্রয়োজন হয়? কোষের বৃদ্ধির জন্য আসলে আমাদের কোষ বিভাজন প্রয়োজন হয়। আচ্ছা, এবারও কয়েকজন ভুল অ্যান্সার করেছেন। আচ্ছা, যাই হোক, কোষের বৃদ্ধির জন্য কোষ বিভাজন প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই বিভাজন আমরা কেন করি বা কোথায় করি? ভাজক টিস্যুতে করি, অর্থাৎ যে টিস্যু ভাঙা যায়। ভাজক টিস্যুর অর্থ হচ্ছে যে টিস্যু আসলে ভাঙা যায়, ঠিক আছে। একটা টিস্যু থেকে আরেকটা টিস্যু, আরেকটা টিস্যু থেকে আরেকটা টিস্যু, এরকম আর কি। তো যে টিস্যু ভাঙা যায় তাকে আমরা বলছি ভাজক টিস্যু, এবং যে টিস্যু আসলে আর ভাঙছে না তাকে আমরা বলছি স্থায়ী টিস্যু। যেমন আমাদের হাতের পায়ের টিস্যু, এটা কিন্তু আর ভাঙা যাচ্ছে না, তাই না? সো এটা একটু ফিক্সড টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা যাই, ভাজক টিস্যুর প্রধান কাজ কি? প্রধান কাজ কি? কোষ বিভাজন ঘটানো, টিস্যু সৃষ্টির জন্য কাজ করা, টিস্যু সৃষ্টির জন্য কাজ করা। আচ্ছা, আচ্ছা, কাজ একটা অপশন বারবার চলে আসছে, হ্যাঁ, টিস্যু সৃষ্টির জন্য কাজ না করা হতে পারে, একটা অপশন না করা। আচ্ছা, বাট মূলত ভাজক টিস্যুর মূল কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো, ঠিক আছে। ভাজক টিস্যুর মূল কাজ কি? ভাজক টিস্যুর মূল কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো। ভাজক টিস্যুর মূল কাজ হচ্ছে কোষের যে বিভাজনটা আছে এই বিভাজনটা আসলে ঘটানো। অর্থাৎ যেখানে আসলে দেখবেন একটা জিনিস, কোষের বৃদ্ধির জন্যই তো আসলে বিভাজনটা, তাই না? আমাদের এই হাত পা যে বড় হচ্ছে আমরা যখন ছোট আছি, আপনাদের যেমন আপনারা লম্বা হচ্ছেন না, বড় হচ্ছেন, কিভাবে হচ্ছেন?
বিভাজনের থেকে হচ্ছেন, কোষের বিভাজন থেকে হচ্ছেন। সো এই কারণে আমরা বলতে পারি 16 নাম্বারটা, আচ্ছা 16 নাম্বারটাতে আমি আবার যাব, অসুবিধা নেই। 16 নাম্বারটাতে আসলে যাব, ঠিক আছে? 16 নাম্বারটাতে আমি আবার যাব। স্যার আমি 13 নাম্বারটা বুঝি নাই। আচ্ছা 13 আর 16 আমি আবার বুঝাই দিব। আপনারা আগে এটা বলেন যে 18 নম্বর ভাজক টিস্যুর প্রধান কাজ কি? ভাজক টিস্যুর প্রধান কাজ হচ্ছে কোষের বিভাজন ঘটানো, তাই না? এই কারণে ওকে ভাজক টিস্যু বলা হচ্ছে। ওকে ভাজক টিস্যু বলার মূল কারণই হচ্ছে ও কোষের বিভাজন ঘটিয়ে থাকে, ঠিক আছে? এই কারণে ওকে আমরা ভাজক টিস্যু বলছি। আচ্ছা একজন বলেছেন 13 আর একজন বলেছেন 16 নাম্বার। আচ্ছা 16 নাম্বারে কি ছিল? জীবদের টিস্যু কিভাবে কাজ করে। দেখেন আমার হাতের যত টিস্যু আছে তারা সবাই মিলে আমার এই কলমটা ধরছে না, সবাই মিলে একটা কাজ করছে না? আবার আমার চোখের সমস্ত টিস্যু মিলে কি কাজ করতেছে, দেখতেছে না? বুঝতে পারছেন? তো সমস্ত টিস্যু একটা কাজ করার জন্য, একই ধরনের কাজ সম্পন্ন করতে বিভিন্ন কোষ একত্রিত হয়ে কাজ করে। তো আমার হাতের যতগুলা কোষ আছে সবাই একত্রিত হয়ে এই কলমটাকে ধরে ফেললো। বুঝতে পেরেছেন? তাই না? আমি কলমটা এখান থেকে ছেড়ে দিচ্ছি, আর একটা হাত দিয়ে ধরে ফেললাম, রাইট? আচ্ছা তো দেখা যাচ্ছে কালো, তো কালোর উপরে কালো দেখা যাওয়ার কথা না। আচ্ছা ধরেন এটা দেখা যাওয়ার কথা, রাইট? সো ধরেন এখানে একটা বাজার আছে। সো আমি কি করলাম, এই বাজারটাকে ফেলে দিচ্ছি। আমার হাত কি করছে, সমস্ত হাতের কোষ সবাই একসাথে হয়ে একটা নির্দিষ্ট কাজ করছে। সেই কাজটা হচ্ছে ধরা এই জিনিসটা, রাইট? সবাই একসাথে করতেছে না? সবাই একসাথে যাচ্ছে না? আমার পুরো হাতটা একসাথে যাচ্ছে না? এর মধ্যে তো কোটি কোটি কোষ আছে, আমার হাতের মধ্যে লক্ষ কোটি কোষ আছে। তো সবাই কি করছে, সবাই একসাথে যে জিনিসটাকে ধরে ফেলতেছে। বুঝতে পারছেন? আমার নাম জাকি আহমেদ। তাহলে সব বিভিন্ন কোষ, আমার হাতের বিভিন্ন কোষ সবাই মিলে আসলে 2 নাম্বারটা, আচ্ছা ক্লাসের শেষে বুঝাই দিব, সবাই আসলে কি করছে, একটা কাজ করছে। এটা ছিল 16 নাম্বার। 13 নাম্বারটা যদি বলি, আচ্ছা গিলজি বডির প্রধান কাজই হচ্ছে ক্ষরণ পদার্থ তৈরি করা, ঠিক আছে? এটা ওর কাজ। আপনি যখন গিলজি বডির কাজ পড়তেন তখন ওটার মধ্যে ছিল, এটার মধ্যে আসলে বুঝার তেমন কিছু নাই। এটা আপনাকে মুখস্থ করতে হবে যে গিলজি বডির কাজ কি, মাইক্রোকন্ড্রিয়ার কাজ কি, কোনটা আসলে কি কাজ, এটা আসলে আমাদেরকে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আচ্ছা সরি। আচ্ছা তারপর আমরা যাই, সেটা হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ কি। ওকে, সো আমরা বললাম যে ভাজক টিস্যুর কাজ হচ্ছে সে কি কাজ করে, সে হচ্ছে বৃদ্ধি করে, তাই না? কোষের বৃদ্ধি করতে কাজ করে। প্রশ্ন হলো স্থায়ী টিস্যু কি কাজ করে? স্থায়ী টিস্যু কি কাজ করে? খাদ্য প্রস্তুত করা, পরিবহন করা, কোষে বিভাজন ঘটানো, এটা ভাজক টিস্যুর কাজ। কোষের আকার বৃদ্ধি করা, এটাও ভাজক টিস্যুর কাজ। শরীরের শক্তি উৎপাদন করা, প্রস্তুত করা, পরিবহন করা, একই টাইপের জিনিসপত্র। সো তার মেইন কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা বা শরীরে শক্তি উৎপাদন করা। সো আসলে আপনারা এখানে দুইটাই হবে, আপনি যদি এ দেন তাইলেও হবে, বি দেন তাইলেও আসলে শরীরে শক্তি উৎপাদন করাও তার একটা মূলত কাজ, ঠিক আছে? বাট আমরা এখানে পোলে অপশন এটাকেই সিলেক্ট করে দিচ্ছি, আমাদের দুইটা অপশনকে সিলেক্ট করার সুযোগ নাই, বাট দুইটা অপশনই আসলে হইতে পারে। আমরা পোলে কিন্তু এ কে রাইট অ্যান্সার হিসেবে চুজ করছি। আপনি পোলে এ কে রাইট অ্যান্সার হিসেবে চুজ না করলে আপনার ভুল চলে আসবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি গান গাইতে পারি না বাবা, আমি খুব পচা গান গাই। আচ্ছা সবার কাছে 15 সেকেন্ড টাইম আছে, সবাই আস্তে আস্তে দিতে পারেন, অসুবিধা নেই। কেউ ভুলভাল অ্যান্সার দেন না, তাহলেই হবে। কাশফিয়া মুমতাজ, আচ্ছা সাউদা, সমস্যা নেই, 9 নম্বরটা বুঝাই দিবনি। ওকে সবাই আস্তে আস্তে অ্যান্সার দেন, ভুল করে অ্যান্সার দেন না। ঠিক আছে, সবাই আস্তে আস্তে অ্যান্সার করেন,
স্যার উত্তর করেছেন মোসাম্মদ আসমা আক্তার। ওকে, সো সবার অ্যান্সার হচ্ছে এ রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটাতে যদি আমরা যাই, ভাজক টিস্যু সাধারণত কোথায় অবস্থান করে? কাণ্ড ও মূলের অগ্রভাগ, সাইটোপ্লাজম, কোষ গহ্বর, নিউক্লিয়াস। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে একটা গাছের জন্য বলা হচ্ছে, ঠিক আছে, একটা গাছের জন্য বলা হচ্ছে। সবাই এখানে নতুন ভাইয়া, হুমায়ুন এখানে সবাই নতুন, আজকে তো এটা ফ্রি ডেমো ক্লাস। আপনারা এই ক্লাস পছন্দ হলে আপনার পরবর্তীতে আসলে পেইড ব্যাচে ক্লাস করতে পারবেন, যেখানে আসলে প্রতি সপ্তাহে সারা সপ্তাহ জুড়ে আপনাদের ক্লাস হবে, ঠিক আছে। শুধু ক্লাস না, আরো অনেক কিছু হবে, পরীক্ষা, কুইজ, আপনাদের খাতা চেক করে দিবে, ঠিক আছে। আপনি খাতায় বড় প্রশ্ন লিখে দিবেন, সে খাতা আমাদের টিচাররা দেখে আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। খাতা দেখে দিবে, আপনি কুইজ দিতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। আপনাকে প্রিন্টেড বুক, লেকচার শিট প্রিন্ট করে আমাদের বই আপনাকে বাসায় ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে আপনাকে বই ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে। সারা সপ্তাহ ক্লাস হবে, তারপর হচ্ছে মাসিক পরীক্ষা হবে, সাপ্তাহিক পরীক্ষা হবে, কিউএনএ সেশন হবে, তারপরে আরও অনেক মজার মজার জিনিসপত্র আসলে হয়। এবং ওইখানে আসলে আমরা শুধু এমসিকিউ না, এমসিকিউ, সিকিউ, একদম বইয়ের লাইন বাই লাইন সব কিছু আসলে আমরা পড়াই থাকি, ঠিক আছে। আচ্ছা, সো বাট আজকে এখানে যারা আছেন আপনারা তো নতুন, ঠিক আছে। যেহেতু এটা ডেমো ক্লাস, ডেমো ক্লাস মানে বুঝছেন তো, মানে এইভাবে ক্লাস হয় আসলে, এইভাবে না, আর একটু মজা করা হয় ওইখানে, ঠিক আছে। ওইখানে আমরা আসলে অনেক মজা করি, যেহেতু এত এমসিকিউ পড়ানোর ব্যাপার স্যাপার থাকে না, অনেক থিওরি পড়ানো যায়, অনেক সময় থাকে, সো অনেক ফান করা হয়। যাই হোক, ভাজক টিস্যু সাধারণত কোথায় অবস্থান করে? কাণ্ড মূলের অগ্রভাগে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা যদি একটা গাছ হয়, গাছ কিন্তু আসলে আস্তে আস্তে সামনে উপর দিকে বড় হয়, তাই না? সো কাণ্ডেও এবং মূলে ছোট ছিল, ছোট ছিল, সো আসলে গাছ তো উপর দিকে বাড়তেছে। সেই যে কাণ্ড এবং মূল এর যে অগ্রভাগগুলো আছে, সো এইখানে আসলে ভাজক টিস্যুগুলো কাজ করে, বা শিকড় আস্তে আস্তে বড় হয়। সো শিকড় হচ্ছে মূল, এর অগ্রভাগ মানে মাথার দিকে আসলে বড় হয় আর কি, বুঝতে পেরেছেন? একটা গাছ, তার পাতা উপর দিকে বাড়ে, আর মূল হচ্ছে বা শিকড় নিচের দিকে বাড়ে। সেই জন্য এর যে অগ্রভাগ বা মাথা, অগ্রভাগ বলতে মাথা বুঝিয়ে থাকে, অগ্রভাগ বা মাথাতে আসলে কি হয়, অগ্রভাগ বা মাথাতে আসলে ভাজক টিস্যুগুলা থাকে। কাণ্ড মূলের অগ্রভাগে আসলে ভাজক টিস্যুগুলা থাকে। ঠিক আছে, কাণ্ড এবং মূলের অগ্রভাগে আসলে আমাদের ভাজক টিস্যুগুলা থাকে। কাণ্ড এবং মূলের অগ্রভাগে আসলে আমাদের ভাজক টিস্যুগুলা সাধারণত থাকে। আচ্ছা, পেইড ব্যাচে টিচারদের কিউএনএ ক্লাসে মাইকে কোশ্চেন করা যায়। ইয়েস, পেইড ব্যাচে টিচারদেরকে কিউএনএতে মাইকেও প্রশ্ন করা যায়। আপনি আপনার চাইলে মাইক অন করে সরাসরি প্রশ্নও করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে মাইক অন করেও প্রশ্ন করতে পারবেন। আপনি যে সবসময় কমেন্টে প্রশ্ন করতে হবে এমন কোনো কথা নেই। যখন কিউএনএ ক্লাস হবে, ওই পুরা ক্লাস জুড়ে টিচার শুধু আপনার কথাই শুনবে, আপনার মনে যত কথা আছে সব শুনবে, ঠিক আছে। আচ্ছা, ইয়েস সাদমান, মাইকে প্রশ্ন করা যায়। আচ্ছা, আচমা আপু, এটা কি বিজ্ঞান ক্লাস হচ্ছে? বিজ্ঞান ক্লাস হচ্ছে, ইয়েস এটা বিজ্ঞান ক্লাস হচ্ছে। স্যার আপনি অনেক ছোট, তাই নিশ্চয়ই আপনি গেম খেলেন। আমি তো কোনো গেম খেলছি না বাবা। আচ্ছা, তারপর আমরা যদি যাই, কি ধরনের টিস্যু দেহের খোলা অংশ ঢাকা রাখে? ঠিক আছে, দেহের যে খোলা অংশ আছে, এই খোলা অংশগুলো আসলে আবরণী টিস্যু ঢেকে রাখে, বুঝতে পেরেছেন? দেহের যে খোলা অংশগুলো আছে, এই অংশগুলোকে ঢেকে রাখার কাজ করে থাকে আবরণী টিস্যু। এখন প্রশ্ন হলো, এই আবরণী টিস্যুটা আসলে কোথায় থাকে? এই আবরণী টিস্যুটা থাকে হচ্ছে আমাদের ত্বকে। এই আবরণী টিস্যু কোথায় থাকে? এই আবরণী টিস্যুটা থাকে হচ্ছে আমাদের ত্বকে। অর্থাৎ আমাদের যে স্কিন, রাইট, আমাদের যে চামড়া, এই চামড়ার যে টিস্যুটা, এটা হচ্ছে আবরণী টিস্যু। এই চামড়ার যে টিস্যু, এটা হচ্ছে গিয়ে আমাদের আবরণী টিস্যু। এই চামড়ার যে টিস্যু, এটাকে আমরা বলতেছি আবরণী টিস্যু। সবাইকে বোঝাতে পেরেছি? এই চামড়ার যে টিস্যু, এটাকে আমরা কি বলছি? এই চামড়ার যে টিস্যু, এটাকে আমরা বলছি আবরণী টিস্যু। বুঝতে পেরেছেন?
স্যার আমি তো নতুন, আজকে প্রথম জয়েন করলাম, পরবর্তী ক্লাসটা। আচ্ছা, আপনার ক্লাস সম্পর্কিত যে কোনো প্রশ্নের জন্য 16910-তে কল দিতে পারেন। আপনি যদি আজকে ভর্তি হয়ে যান, আগামীকাল রবিবারে আপনি আবার ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি ভর্তি না হন, তাহলে আগামী সপ্তাহে শনিবারে আবার ক্লাস করতে পারবেন, শনি শুক্র, ঠিক আছে? শনি এবং শুক্রবার আপনি ক্লাস করতে পারবেন। আর আপনি যদি আগামীকালকে বা আজকের মধ্যে ভর্তি যান, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রতিদিনই আপনার ক্লাস থাকবে, ঠিক আছে? প্রতিদিনই একটা বা দুইটা করে করে আপনাদের ক্লাস থাকবে। এর মধ্যে কিউএনএ ক্লাসও থাকবে, যেখানে আসলে আপনি সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আপনাদের যত প্রশ্ন আছে। আবরণী টিস্যু, আচ্ছা আমরা ধরেন নর্মাল ক্লাসে আবরণী টিস্যু চিত্র আপনাকে দেখাবো, ঠিক আছে? ওকে, সো পেশি টিস্যুর মধ্যে কি ধরনের পেশি পাওয়া যায়? ঐচ্ছিক এবং অনৈচ্ছিক, স্নায়ু এবং শ্বাসকোষ, পেশি এবং টিস্যু, নিউরন ও পেশি। আচ্ছা, সো পেশি টিস্যু অর্থাৎ আমাদের যে এই যে পেশি টিস্যু আছে না, পেশি টিস্যু, তো যেগুলো আসলে আমাদেরকে হাত পা নড়াচড়া করতে সাহায্য করে, কোনো কিছু নড়াচড়া করতে সাহায্য করে, এটাকে আমরা বলি পেশি টিস্যু, ঠিক আছে? এটাকে আমরা বলি পেশি টিস্যু বা মাসেল টিস্যু, ঠিক আছে? মাসেল সেল বলি আমরা। আচ্ছা, এই পেশি টিস্যু দুই টাইপের হয়ে থাকে, একটাকে বলা হয়ে থাকে ঐচ্ছিক, আর একটাকে বলা হয়ে থাকে অনৈচ্ছিক। ঐচ্ছিক এবং অনৈচ্ছিকের পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে আমরা ইচ্ছা করে নড়াইতে পারি, আরেকটা হচ্ছে আমরা ইচ্ছা করলেও নড়াইতে পারি না, বাট ও নিজে নিজে নড়ে। যেমন আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড কি হচ্ছে, প্রতি মিনিটে আমাদেরকে কি করতেছে, রক্ত সরবরাহ করতেছে না? হৃৎপিণ্ড আঁকতে ডাব আঁকি ফেললাম আমি, আবার ড্রয়িংটা একটু খারাপ, বুঝছেন? তো হৃৎপিণ্ড কি করতেছে, প্রত্যেক মুহূর্তে আসলে রক্ত সরবরাহ করতেছে, তাই তো? এটা ডাব না, হৃৎপিণ্ড। সো রক্ত সরবরাহ করতেছে, বাট ও নিজে নিজে পাম্প করতেছে, তাই না? ও আপনি ওইটা হচ্ছে অনৈচ্ছিক, মানে ও হচ্ছে নিজে নিজে করে। আর ঐচ্ছিক হচ্ছে যেগুলো আমরা নিজের ইচ্ছায় করাইতে পারি, যেমন আমাদের হাত, চোখের পাতা নিজে নিজে পড়ে যায় না, আমরা কি ইচ্ছা করে ফেলাতে পারি সবসময়? সবসময় ফেলাতে পারি না, দেখুন আমরা একভাবে তাকায় থাকলেও নিজে নিজে পড়ে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে অনৈচ্ছিক। তাহলে পেশি টিস্যুর মধ্যে কি ধরনের পেশি পাওয়া যায়? ঐচ্ছিক পেশি পাওয়া যায় এবং অনৈচ্ছিক পেশি আসলে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক এই দুই ধরনের আসলে টিস্যু পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো সবাই অ্যান্সার করেন, 15 সেকেন্ড সময় আছে, আপনারা আস্তে আস্তে অ্যান্সার করতে পারেন, বাট ভুল অ্যান্সার না করি আমরা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার আমাদের এখানে কখনো কোনো বইয়ে চ্যাপ্টার 1 শেষ হয় না, আমরা অলরেডি আমাদের অনলাইন বেসে চ্যাপ্টার 2 শেষ করে ফেলেছি, বুঝতে পেরেছেন? যেহেতু আমরা প্রতিদিন ক্লাস নেই, সেহেতু আসলে আমরা অলরেডি শেষ করে ফেলেছি। ওকে, তো সবাই মোটামুটি রাইট অ্যান্সার ফেলে করেছেন স্যার। ওকে, তারপর আমরা যদি দেখি ঐচ্ছিক পেশি কোন কাজ সম্পন্ন করে। আচ্ছা, ঐচ্ছিক পেশি কি? হাত পা সরানো, কারণ আমরা নিজের ইচ্ছায় আসলে যে কাজটা করতে চাই সেটাই কি আমাদের ঐচ্ছিক পেশি, তাই না? আমাদের যে কাজটা আমরা নিজের ইচ্ছাই করতে চাই বা নিজে করাতে চাই, সেই কাজটাই কি আমাদের ঐচ্ছিক পেশির কাজ, তাই না? সেই কাজটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির কাজ। তো আমরা এটাও বলে দিচ্ছি। কারণ আমি আপনাদেরকে একটু আগে বললাম না যে ঐচ্ছিক পেশির কাজ কি? হাত পা সরানো। সো ঐচ্ছিক পেশি কোন ধরনের কাজ সম্পন্ন করে থাকে? হাত পা নাড়ানো, চলা, এই ধরনের যে কাজগুলো আছে, আমরা নিজে থেকে ইচ্ছা করে আসলে যে ধরনের কাজগুলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির কাজ, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির কাজ। 21 নাম্বারটা বোঝেন নাই? আচ্ছা, সমস্যা নেই, আমি বুঝাই দিব 21 নাম্বারটা। সবাই এটা অ্যান্সার করে নেন, আমি 21 নাম্বারটা বুঝাই দিচ্ছি। রায়াত, না আমি ফ্রি ফায়ার খেলি না বাবা, পড়াশোনা করেন, বুঝছেন? আচ্ছা,
ক্লাসে পড়াশোনা করি, ক্লাসের বাইরে খেলাধুলা করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে। সো আমরা সবাই অ্যান্সার দিয়েছি যে বি, হাত পা সরানো। অনৈচ্ছিক পেশির উদাহরণ কোনটা? হৃদপেশি, পেশি, স্নায়ু, রক্ত। মানে একটু আগে আমরা আপনাদেরকে বলেছি যে কোনটা আসলে অনৈচ্ছিক পেশির উদাহরণ, আমি আপনাদেরকে আঁকিও দেখেছি। সো এটা আপনারা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করেন। সেটা হচ্ছে, এটা আপনারা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করেন। 24 নাম্বার, দেখি আপনারা পারেন কিনা। আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন তারা আসলে এটা পারবেন যে অনৈচ্ছিক পেশির উদাহরণ হচ্ছে পেশি, স্নায়ু, রক্ত, হৃদপেশি। কোন ধরনের পেশি আসলে অনৈচ্ছিক পেশির উদাহরণ? আনোয়ার, আর 10 মিনিট আমাদের ক্লাস হবে, ঠিক আছে? সবাই এটা অ্যান্সার করেন। এটা তো আমি অ্যান্সার দেখাই নাই, দেখি কে কি পারেন আর কে কে পারেন না। হ্যাঁ, আচ্ছা, সমস্যা না, আপনি অনলাইন ব্যাচে ভর্তি হয়েছেন। অনলাইন ব্যাচে আমাদের 2টা চ্যাপ্টার অলরেডি শেষ। আপনি ওই ক্লাসগুলো আবার রেকর্ডিং পাবেন, ঠিক আছে? রেকর্ডিং পাবেন। তার পাশাপাশি আমরা তো আবার মানে আমরা অনেক আগে আগে বই শেষ করে দিব আপনার অক্টোবরের মধ্যে, বুঝছেন? অক্টোবরের মধ্যে আমাদের বই শেষ করে এবার আমরা নভেম্বর, ডিসেম্বর রিভিশন দিব, ঠিক আছে? দেখবেন আপনার স্কুলের সিলেবাস শেষ হয়ে যাওয়ার অনেক আগে আমরা বই শেষ করে বারবার পরীক্ষা দিব, বারবার রিভিশন দিব। সো তখন আসলে আমাদের জন্য অনেক ভালো হবে, যাতে আমাদের গত বছর প্রচুর স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সো এইবারও আপনারা যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চান, আগে থেকে আসলে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। সো ওইভাবে আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? যে আগে আগে শেষ করবো। অলরেডি আমাদের 2টা চ্যাপ্টার শেষ, আপনারা কিন্তু 2টা চ্যাপ্টার পিছিয়ে আছেন যারা এখন 1 নাম্বার চ্যাপ্টারে আছেন, বুঝতে পারছেন? অলরেডি 2টা চ্যাপ্টার কিন্তু পিছায় আছেন। আচ্ছা, 21 নাম্বারটাতে আমি একটু যাচ্ছি বুঝাই দেওয়ার জন্য। 21 নাম্বারটা হচ্ছে কি ধরনের টিস্যু দেহের খোলা অংশ ঢাকা রাখে? সো দেহে বিভিন্ন রকমের টিস্যু আছে, তার মধ্যে একটা হচ্ছে আবরণী টিস্যু, যেটা আসলে কি করে, আমাদের এই যে স্কিনের যে টিস্যুটা, এটাকে আমরা আবরণী টিস্যু বলতেছি। আমাদের যে নখের টিস্যু, এটা হচ্ছে আবরণী টিস্যু। চুলের টিস্যু আবরণী টিস্যু, ঠিক আছে? কান, নাক, এই সব টিস্যু হচ্ছে আবরণী টিস্যু। দাড়ি আবরণী টিস্যু। সো আমরা যে ধরনের টিস্যু আমাদেরকে দেহকে আবরণ করে রাখে, সেই ধরনের টিস্যুকে আসলে আমরা আবরণী টিস্যু বলে থাকি, ঠিক আছে? আমরা ছবি দেখাইছিলাম অনলাইন ব্যাচে অবশ্য। এখন তো আজকে এমসিকিউর মধ্যে ছবি দেখানোর সুযোগ নেই, সো ঠিক আছে। আচ্ছা, 25 নম্বরে যদি আমরা যাই, স্নায়ু টিস্যুর প্রধান কাজ কি? দেহের ইন্দ্রিয় সংবেদন গ্রহণ করা। দেহের ইন্দ্রিয় সংবেদন গ্রহণ করা, আচ্ছা, এটাই কাজ না? সবগুলাই অ্যান্সার দেওয়া আছে, সেটা আমরা আর বলে দিচ্ছি না, একই জিনিস বারবার চলে আসছে, সরি। আচ্ছা, যোজক টিস্যুর কাজ কি? বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করা, কোষ বিভাজন ঘটানো, কোষের শক্তি উৎপাদন করা, দেহের আকার বৃদ্ধি করা। আচ্ছা, সো যোজক টিস্যু হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে। এখন এই যোজক টিস্যু হচ্ছে কোনগুলা? এই যোজক টিস্যু হচ্ছে, যেমন ধরেন এই যে হাত, তাই না? এই যে আমার হাত। তো এই হাতের মধ্যে যে সবগুলো আলাদা আলাদা আমি একসাথে করতে পারতেছি না, এই মাঝখানে এই আমার আঙ্গ মাঝখানে থাকে যোজক টিস্যু, সেটা ধরেন আমার হাত, ঠিক আছে? সেই যে আমার হাত, এই পর্যন্ত হচ্ছে আমার হাত, হ্যাঁ, আর একটা আঙ্গুল হবে। তো এই পর্যন্ত ধরেন আমার হাত, আবার এইখান থেকে আমার বাহু, এই পর্যন্ত আমার বাহু, তারপর আবার এখান থেকে, না? তো এই অংশগুলোতে যে টিস্যুটা থাকে, যেটা আসলে আমাদেরকে নড়াইতে হেল্প করে, এগুলাকে আসলে বলা হয় যোজক টিস্যু। এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করা, মানে একটার সাথে আরেকটাকে সে কানেক্ট করে, ঠিক আছে? একটার সাথে আরেকটাকে সে কানেক্ট করে। এটা হচ্ছে 26 নম্বর। ওকে, একটার সাথে আরেকটাকে সে কানেক্ট করে থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে, 26 নম্বর আমরা যাই। আচ্ছা, 11 নাম্বারটা আমি বুঝাই দিব, সমস্যা নেই। আর কারো যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে নাম্বার বলেন, আমি সেখানে যে বুঝাই দিব লাস্টে, ঠিক আছে? কারোর যদি আর কোনোটা বুঝতে অসুবিধা হয়, স্যার? ওকে, আচ্ছা, তারপর আমরা যদি যাই,
কোন যোজক টিস্যু হাড় গঠন করে? আচ্ছা, তরুণস্থি, রক্ত, মেদময় টিস্যু, হাড়। তো তরুণস্থি আসলে আমাদের হাড় গঠনে সাহায্য করে, ঠিক আছে। তরুণস্থি হচ্ছে এমন এক ধরনের যোজক টিস্যু, সে আসলে আমাদের হাড় গঠন করতে সাহায্য করে। আচ্ছা, 18-3 ঠিক আছে, ওকে, সমস্যা নেই। 9 ঠিক আছে, 18-3 9। ওকে, 11, 18, 3, 9, এই চারটা আমি শেষ করে তারপর আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমাদের অফিস মহাখালীতে, ঢাকাতে। 16, 17, 26 ঠিক আছে, ওকে। তরুণস্থি। তারপর স্নায়ু টিস্যুর প্রধান কাজ কি? প্রধান একককে, সো স্নায়ু টিস্যুর প্রধান একক হচ্ছে নিউরন, সরি, স্নায়ু টিস্যুর প্রধান একক হচ্ছে নিউরন। সো স্নায়ু টিস্যুর মধ্যে আসলে নিউরন থাকে যে আসলে এর প্রধান একক হিসেবে কাজ করে, ঠিক আছে। স্নায়ু টিস্যুর প্রধান একক হচ্ছে নিউরন। তারপর 29-এ যাই, রক্তের কাজ কি? পরিবহন করা, শক্তি উৎপাদন করা, কোষ বিভাজন ঘটানো, স্নায়ুর সিগন্যাল প্রেরণ করা, ঠিক আছে। রক্তের কাজ আসলে কি? আচ্ছা, সো আমরা দেখি কে কে পারেন নিজে থেকেই, তারপর আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। রক্তের কাজ কি? পরিবহন করা, শক্তি উৎপাদন করা, কোষ বিভাজন ঘটানো, স্নায়ু সিগন্যাল প্রেরণ করা, ঠিক আছে। এগুলা হচ্ছে আমাদের রক্তের কাজ। ওকে, সো আসলে পরিবহন করা, তাই না? রক্তের কাজ হচ্ছে আমাদের দেহের মধ্যে যত পুষ্টি উপাদান থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আসলে পরিবহন করা। আচ্ছা, স্নায়ু সেল বা নিউরনের প্রধান কাজ কি? স্নায়ু সেল বা নিউরনের প্রধান কাজ হচ্ছে সিগন্যাল প্রেরণ করা, তাই না? ও স্নায়ু ও এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে সিগন্যাল প্রেরণ করে থাকে, ও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে সিগন্যাল প্রেরণ করে থাকে। এবার যাদের যাদের যেটাতে যেটাতে অসুবিধা ছিল আমি যদি সেইগুলাতে যাই, একজন বলছেন যে 3, 9, 11, 18, 16, 17, 26, 3, 9, 11, 18, 16, 17, 26, 3, 9, 11, 18, 16, 17, 26, 3, 9, 3, 9, 11, 18, 16, 17, 26 না, 3, 9, 11, 18, 16, 17, 26, ওকে। 3, প্লাটোপ্লাজমের পানির পরিমাণ সাধারণত কত শতাংশ থাকে? সেটা মুখস্থ করতে হবে আপনাকে, 67 থেকে 90%, ঠিক আছে। প্লাটোপ্লাজমের পানির পরিমাণ কত পরিমাণ থাকে এটা আপনাকে মুখস্থ করতে হবে। প্লাটোপ্লাজম আমাদের কোষের মধ্যে একটা অঙ্গাণু, এর মধ্যে আসলে 67 থেকে 90% পানি থাকে। 9, 11, 18, 16, 17, 26, 9, 11, 18, 16, 17, 26, ওকে। 9, 11, 18, 16, 17, 26। আচ্ছা, 9 বলছে লিউকোপ্লাস্ট কোন অবস্থায় রূপান্তরিত হয়? এটা কয়েকবার বললাম তো যে খাদ্য সঞ্চয়ের সময় সে রূপান্তরিত হয়, তাই না? এটা আগেরটাতেই ছিল যে ক্লোরোফিল। আমি তো এটা নিয়ে অনেক ডিসকাশন করেছি আজকের ক্লাসে, এটা নিয়ে আসলে আমি অনেক ডিসকাশন করেছি। আরও ভালো হতো আমরা অনলাইন ব্যাচে যেভাবে ছবি দিয়ে বা অ্যানিমেশন দিয়ে দেখাই সেটা দেখাইতে পারলে, বাট এতটুকু আপনাকে মনে রাখতে হবে যে লিউকোপ্লাস্ট আসলে খাদ্য সঞ্চয় যখন করে তখন আসলে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, 11, 18, 16, 17, 11তে যদি আমরা যাই, মাইটোকন্ড্রিয়াকে কি নামে ডাকা হয়? কোষের পাওয়ার হাউস। কারণ হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়ার কাজ কোষের শক্তিকে উৎপাদন করা, এজন্য তাকে আসলে পাওয়ার হাউস হিসাবে ডাকা হয়। এটা মাইটোকন্ড্রিয়ার কাজই এটা ভাই, ঠিক আছে। কোষের মধ্যে এই অঙ্গাণুটার কাজই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার এইটা, ঠিক আছে। আচ্ছা,
তারপর যদি আমরা যাই 16-17-তে যদি যাই, জীবদেহের টিস্যু কিভাবে কাজ করে আমি তো বললাম, উদাহরণ দিয়ে দেখাইলাম না। 16 নম্বর। 17 নম্বর, উদ্ভিদ দেহের টিস্যু কিভাবে ভাগ করা যায়। উদ্ভিদ দেহে দুই টাইপের টিস্যু হয়, ঠিক আছে? একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। একটাকে বলে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। সো ভাজক টিস্যুর কিছু কাজ আছে, স্থায়ী টিস্যুর আলাদা আলাদা কিছু কাজ আছে। ভাজক টিস্যু হচ্ছে যেই টিস্যুগুলো আসলে উদ্ভিদকে বড় হইতে সাহায্য করে। স্থায়ী টিস্যু হচ্ছে যে টিস্যুগুলো একদম ফিক্সড, উদ্ভিদের মেন টিস্যু, ঠিক আছে, বা জীবদেহের মেন টিস্যু আর কি। তো যেমন ধরেন আমি উদাহরণ দিলাম যে হাত পা বড় হয় না, বাট নখ চুল দাড়ি এগুলো বড় হয় না। যেগুলো বড় হয় ওগুলা ভাজক টিস্যু, কারণ ওগুলা বিভাজিত হয়ে বড় হয়। আর যেগুলো বড় হয় না ওগুলা কি টিস্যু, ওইগুলা হচ্ছে আমার স্থায়ী টিস্যু, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছেন যে কত নাম্বার, 26 না, 26। আচ্ছা, তো 26-এ ছিল যোজক টিস্যুর কাজ কি। যোজক টিস্যুর কাজ হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন করা। হ্যাঁ, এই যে আমার যে অঙ্গগুলো আছে, আঙ্গুল আর হাতের তালু, এই দুটো আলাদা আলাদা অঙ্গ না। এই যে আমার যে গিরাগুলো আছে, এই গিরাগুলাতে আসলে যোজক টিস্যু থাকে, হাড় তৈরি করে যোজক টিস্যু, ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল, 26-এ, ওকে। সো 26-এর পরে আর কোনোটা নাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আপনাদের আসলে অ্যাপের মধ্যে আবার অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, বুঝছেন। আমরা তো এখানে একজন টিচার ক্লাস করালাম, অ্যাপে আপনারা আসলে দুইজন টিচার ক্লাস করাবে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, আপনারা টিচার 2 যিনি থাকবেন তাকেও আসলে জিজ্ঞাসা করতে পারেন। সো দুইজন টিচার থাকবে। সো আপনারা আসলে আপনাদের কোনো প্রশ্নে আসলে অসুবিধা হবে না। এখন ধরেন আমি বুঝাইছি না, অনেকে অনেক কিছু বুঝেন নাই, পেইড ব্যাচে আমাদের কিউএনএ ক্লাস থাকবে। কিউএনএ ক্লাসে আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এই পার্টিকুলার জায়গাটাতে বুঝতেছি না যে কেন এটা হচ্ছে, ঠিক আছে, কেন আসলে এরকম করে আপনারা, মানে কেন এটা এরকম, কেন এটা ওরকম, আপনার মনে যত প্রশ্ন আছে আপনি ছবি তুলে বলেন, আঁকায় বলেন, আপনি মাইক অন করে বলেন, আপনি আপনার ইচ্ছা মতো আসলে প্রশ্ন করতে পারবেন আমাদের যতগুলা কিউএনএ ক্লাস আছে এই ক্লাসগুলোতে, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো আসলে প্রশ্নগুলো করতে পারবেন। সো আসলে তখন আর আপনাদের কোনো অসুবিধা হবে না। এখন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, মানে সেটা হচ্ছে 16910-তে যদি আপনারা কল দেন তাহলে ইনশাল্লাহ আগামীকাল ক্লাসও আপনার সাথে আমার দেখা হবে, ঠিক আছে। এবং এই সপ্তাহে আমরা কিউএনএ ক্লাসও নিব এই চ্যাপ্টারের পরে। তখন আপনাদের এইখান থেকে যত ধরনের যত প্রশ্ন আছে সব কিছু আপনারা সরাসরি আসলে আমাকে করতে পারবেন। সো আপনারা যদি চান আমাদের সাথে সারা বছর পড়াশোনা করতে, বা আপনি চাইলে 1 মাসের জন্য পড়াশোনা করতে পারেন, ইন দ্যাট কেস আপনি কি করবেন, সেটা হচ্ছে 16910-তে কল দিয়ে বলবেন যে আসলে আমি ভর্তি হইতে যাচ্ছি অনলাইন ব্যাচে, ঠিক আছে। আপনি জাস্ট বললেই হবে, ওকে ওকে। হ্যালো, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মতো বিদায়। আশা করি আপনাদের আজকের ক্লাসটা ভালো লাগছে। আর আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা আমাদের যে কিউএনএ ক্লাস আপনারা যখন আসবেন তখন আমরা কিউএনএ ক্লাসগুলোতে সমাধান করে দিব, ঠিক আছে। আজকে ক্লাসের টাইম শেষ। নেক্সট ক্লাস আপনি আগামীকাল, আজকের মধ্যে ভর্তি হলে আগামীকালকে ক্লাস আছে। সো যারা ভর্তি হতে চান আজকের মধ্যে হয়ে যান, বা আগামীকাল দুপুরের মধ্যে হয়ে যান, যাতে আগামীকাল সন্ধ্যার ক্লাসটা আপনাদের মিস না হয়, ঠিক আছে। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় সবার সাথে দেখা হবে, ঠিক আছে। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় সবার সাথে দেখা হবে। সো আপনারা যারা আমাদের সাথে, আমার ক্লাস আজকে ভালো লাগছে, সো আপনারা ক্লাস করতে চান, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আগামীকাল বিকালের মধ্যে ভর্তি হয়ে যান। তাইলে আসলে আমরা কি করব, ক্লাস করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কমেন্ট কেন দেখবো না, অবশ্যই আমি সবার কমেন্ট দেখছি। আর পেইড ক্লাসে যেহেতু কিউএনএ থাকে, সো আসলে আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকে। সো আমি আশা করছি আপনার সাথে আমার সরাসরি কথা বলার সৌভাগ্য হবে। আপনি হচ্ছে কোর্সে এনরোল করবেন। সো কোর্সে এনরোল করার জন্য জাস্ট কিছু না, 16910-তে কল দিলেই হবে। আপনাকে বলে দিবেন যে ক্লাস 7 আমি অনলাইন ব্যাচে ভর্তি হইতে চাই, আপনাকেও ভর্তি করে দিবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ইনশাল্লাহ তাহলে কালকে আগামীকাল সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ফেসবুকে কি নিজে নিজে ইংলিশে নাম নিয়ে আসে? আমি কেন করতে পারবো? কোন কি ইংলিশ? 1 ঘন্টা 31 মিনিট চলছে, মানে বেশি ভিডিও হয় না, নিজে নিজে হয়ে যাচ্ছে। আজকে ফেসবুকে খুব ঝামেলা করছে। দাঁড়ান দাঁড়ান, শেষ ক্লাস 6 এর না, এখন কোন ক্লাস আছে? ক্লাস 6।